দেখুন, অনেক সময় পুলিশ প্রশাসন মনে করে সংবাদ মাধ্যমের ভূমিকাটা হওয়া উচিত ওই সোনার কেল্লার জটায়ুর মতো, ঠোঁটের ওপর আঙুল রেখে বলতে হবে কোনো প্রশ্ন নয়, কোনো প্রশ্ন নয়। কিন্তু গণতান্ত্রিক দেশে স্বাধীন সংবাদ মাধ্যমকে প্রশ্ন তুলতেই হবে। আর তাই পুলিশের হুমকির মুখে পড়া, আইনি পদক্ষেপের হুঁশিয়ারির মুখে পড়া, এসব আমাদের গা সওয়া হয়ে যায়। বোলপুরের আইসির উদ্দেশ্যে বীরভূমের বিরাট নেতা অনুব্রত মণ্ডলের ভয়ঙ্কর অমৃতবাণী এবং তারপর পুলিশের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছি আমরা। আর তার জন্য এবার আমার নামে চিঠি দিয়েছে পুলিশ। দেখুন, আমরা মনে করি আমাদের অর্থাৎ সংবাদ মাধ্যমের পাশাপাশি আইনের যারা রক্ষক, সেই আইনের রক্ষকদের দৃষ্টিভঙ্গিটা সমানভাবে আপনাদের সামনে তুলে ধরাটাও আমাদেরই পবিত্র কর্তব্য। তাই এই অনুষ্ঠানের শুরুতেই দেখাবো পুলিশের ওই চিঠিতে ঠিক কি কি বলা হয়েছে। দেখুন, শুরুতেই তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। আইসিকে এই কদর্য ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল। 6 দিন পেরিয়ে গেলেও তাকে জিজ্ঞাসাবাদটুকু করা হয়নি। অথচ এবিপি আনন্দ সেই অডিও ক্লিপ কেন বারবার দেখাচ্ছে, পুলিশের ভূমিকা নিয়ে কেন প্রশ্ন তুলছে, তা নিয়ে আপত্তি তুলে এবিপি আনন্দর সম্পাদক সুমন দেকে 2 পাতার চিঠি পাঠালো পুলিশ। চিঠিতে তারা লিখেছে, আমরা আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি যে আপনি বিতর্কিত অডিও ক্লিপটি ক্রমাগত প্রচার করবেন না এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকাণ্ড সম্পর্কে আপনার ব্যক্তিগত মূল্যায়ন প্রকাশ করবেন না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলার আপনার এই লাগাতার চেষ্টা কাঙ্ক্ষিত নয়। আইনের দৃষ্টিতে এর সংযম প্রয়োজন। অর্থাৎ পুলিশের বার্তা পরিষ্কার, অনুব্রত মণ্ডলের কদর্য আক্রমণের এই ভাইরাল অডিও ক্লিপ যেন বারবার না দেখানো হয়। 6 দিনে অনুব্রত মণ্ডলকে যারা জিজ্ঞাসাবাদ করেনি সেই পুলিশকে কেন নিষ্ক্রিয় বলা হয়েছে তা নিয়েও ঘোর আপত্তি তাদের। এবিপি আনন্দ সম্পাদক সুমন দেকে এই চিঠিতে বীরভূম জেলা পুলিশ লিখেছে, এফআইআর দায়েরের পর তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার জন্য তাকে 30/5/2025 তারিখে আইন অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে আপনি একটি প্রথম সারির সংবাদ মাধ্যমের অংশ হয়ে অনুব্রত মণ্ডলের বিতর্কিত অডিও ক্লিপটি বারবার সম্প্রচার করছেন এবং মামলা সংক্রান্ত তথ্য পুলিশ এখনো অবধি যে আইনি পদক্ষেপ নিয়েছে তা ন্যূনতম যাচাই না করেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন। আপনি চ্যানেলে ক্রমাগত যে অভিযোগ তুলেছেন তা তথ্যগতভাবে ভুল, অন্যায্য, যাচাই না করা এবং অসত্য। এই ধরনের অভিযোগে কারো ভালো হবে না, বরং এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। আপনি কোনো ভালো উদ্দেশ্যে এই অভিযোগ তোলেননি, বরং এতে মিশে রয়েছে বিদ্বেষ। অনুব্রত মণ্ডলকে গত শনি ও রবিবার তলব করেছিল পুলিশ, কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে সেখানে যাননি তিনি। অথচ শনিবারই দিব্যি তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে গিয়েছিলেন তিনি। এই আবহেই এবিপি আনন্দর সম্পাদককে দেওয়া চিঠিতে পুলিশই লিখেছে, নোটিশের জবাবে চিকিৎসার কারণ উল্লেখ করে সময় চেয়েছিলেন অভিযুক্ত। তিনি প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছিলেন, যাতে বলা হয়েছে চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। মেডিকেল সার্টিফিকেটে দেওয়া তথ্য দেখে তদন্তকারী অফিসার অভিযুক্তের অবস্থা জানতে পারেন এবং তদন্ত চালিয়ে নিয়ে যান। তাই তদন্ত থমকে রয়েছে এবং পুলিশ বিষয়টা নিয়ে চুপচাপ বসে আছে, সামগ্রিকভাবে এটা বলা ভুল। এটা আইনের নির্দিষ্ট মাপকাঠি মেনেই তদন্ত চালিয়ে নিয়ে যেতে হবে, তা থামালে চলবে না। অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ না চালাতে বলার পাশাপাশি চিঠির শেষ অংশে লেখা হয়েছে, আমাদের আশা ও বিশ্বাস এই বার্তা পাওয়ার পর আপনি ওই মামলার তদন্ত সম্পর্কে ভুল মূল্যায়ন থেকে নিজেকে বিরত রাখবেন, নয়তো আমরা ধরে নেব যে এই সম্প্রচার ইচ্ছাকৃত এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। তখন পুলিশের বিরুদ্ধে এ ধরনের ইচ্ছাকৃত এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের ধারাবাহিক প্রচারের জন্য আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব। সেক্ষেত্রে আর কোনো রকম যোগাযোগ করা হবে না। এবিপি আনন্দ। ভাবুন যে কদর্যতম গালিগালাজ করা হলো একজন কর্তব্যরত পুলিশ অফিসারকে, দেখালো এবিপি আনন্দ, স্পষ্ট দাবি তুলল যে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হবে, না হলে গোটা রাজ্যের পুলিশ বাহিনীর মনোবল ভেঙে যাবে। আবার বলছি, কেন? একজন কর্তব্যরত আইসি এবং তার মা এবং তার স্ত্রীকে চূড়ান্ত অপমান করার জন্য। আর বীরভূম পুলিশ আজ চিঠি পাঠালো আমাকে, আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে যে কেন আমরা বলেছি যে এই ক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয়। আমরা প্রশ্ন তুললাম, অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? আর বীরভূম পুলিশ চিঠি দিয়ে বলছে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। শুধু তাই নয়, অডিও ক্লিপ প্রকাশ্যে আনার জন্য অনুব্রত মণ্ডলের এই কদর্য চেহারা সামনে এসেছে, সেই অডিও ক্লিপ যাতে আমরা বারবার প্রচার না করি তার জন্য চিঠিতে বলা হলো। ভাবুন, যেন অনুব্রতর ওই অডিও ক্লিপে আইনরক্ষক পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়নি,
বীরভূম পুলিশের লিগ্যাল সেলের ওসি বলছেন যে আমরা নাকি আইনরক্ষক পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছি, তাই এই ইচ্ছাকৃত উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের ধারাবাহিক প্রচারের জন্য আমাদের বিরুদ্ধেই আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে। আমি ঠিক এইখানে একেবারে স্পষ্ট করে আপনাদের সামনে, যেহেতু এত অডিও ক্লিপ নিয়ে কথা হচ্ছে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধর্ম মেনে আমাদের তো একটা দায়বদ্ধতা থাকে আপনাদের কাছে, তার কারণ আপনাদের কাছে দায়বদ্ধ থেকেই আমাদের যাবতীয় কর্তব্য প্রবাহিত হয়। যে অডিও টেপ নিয়ে এত বিতর্ক, এবিপি আনন্দকে পুলিশের চিঠি, সেই অডিও টেপটা আরেকবার আপনাদের সামনে রাখি, বরঞ্চ একবার নিজেরা শুনে নিন, দেখুন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন রেড কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, আমার উপর তো মন্ডল বলছি, সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই না? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনের রেট কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, দেখুন, এই টেলিফোনিক সংলাপ আমরা শুরু থেকেই অত্যন্ত সতর্ক হয়ে দেখাচ্ছি। পুলিশকে অন্তত আমাদের সংযমের শিক্ষা দিতে হবে না। কেন বলছি? সমাজ মাধ্যমে যেভাবে ভাইরাল হয়েছিল এই ক্লিপ, আমরা মোটেই সেইভাবে তা তুলে ধরিনি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বহু আগে এই ক্লিপ পাওয়া সত্ত্বেও আমরা অপেক্ষা করে প্রতিটা কদর্য গালাগালি, প্রত্যেকটা কুশব্দ যান্ত্রিকভাবে ওই বিপ দিয়ে ঢাকা অবস্থায় আপনাদের সামনে, আমাদের মাননীয় দর্শকদের সামনে রেখেছি। হ্যাঁ, তার জন্য দেরি হয়েছে, সেই দেরি স্বীকার করেই আমরা আমাদের কর্তব্য পালন করেছি। যান্ত্রিকভাবে বিপ শব্দের প্রয়োগ এতটাই করেছিলাম যে এই স্টুডিওতে সেদিনও তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিল। অরূপ স্টুডিওতেই সেদিন বলে যে সুমন, এত বিপ দিয়েছো যে কিছু শুনতেই পেলাম না। আমরা আমাদের কর্তব্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন, কিন্তু প্রশ্ন উঠছে যে এই ধরনের চিঠি কি আদতে ভয় দেখানো, গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা, সংবিধান স্বীকৃত অধিকারে হস্তক্ষেপ, সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণের চেষ্টা? প্রশ্ন উঠছেন, এবং এই প্রশ্ন সমাজের সমস্ত স্তর থেকে উঠছে। আজকে আমার প্রথম অতিথি যিনি, তার কাছে আমি শুধু সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি হিসেবে যাব না, রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান হিসেবে যাব না, একজন সাধারণ নাগরিক এবং ঘটনাবলীর একজন দর্শক হিসেবে, এবিপি আনন্দের একজন দর্শক হিসেবে জাস্টিস অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস অশোক গাঙ্গুলির কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, আপনি চিঠিটা দেখলেন এবং এই চিঠি নিয়ে কোনো মন্তব্য আমরা করছি না, আপনার চিঠিটা দেখে ঠিক কী মনে হলো আজকের প্রেক্ষিতে?
দেখুন, চিঠিটা আমি পড়লাম, চিঠিটা দেখে কিন্তু কোথায় অসত্য মানে আপনারা সংবাদ পরিবেশন করেছেন বা কোথায় অবজেকশনেবল কথাবার্তা বলেছেন সেটার কিন্তু কোনো উল্লেখ নেই। সেখানে চিঠিতে বলা হয়েছে আপনারা যেটা করেছেন সেটা যেন আর না করেন, এবং যদি ভবিষ্যতে করেন তাহলে পুলিশি হুমকি দেয়া হয়েছে। এতে সম্পূর্ণভাবে আপনাদের সংবাদ মাধ্যমের যে সাংবিধানিক মৌলিক অধিকার আছে, সংবিধানের 19-1 ক ধারায় যে সংবাদ পরিবেশন করা এবং সাধারণ নাগরিকের যে অধিকার আছে সংবাদ জানার, রাইট টু নো, আর আপনাদের যে অধিকার আছে রাইট টু ইনফর্ম, এই দুটো অধিকারই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত 19-1 ক ধারায়। এবং এই যে অধিকার, এটাকে ক্ষুণ্ণ করতে গেলে আমাদের সংবিধানে বলা আছে রিজনেবল রেস্ট্রিকশনের মাধ্যমে সেগুলোকে আটকানো যায়। সেই রিজনেবল রেস্ট্রিকশন কিন্তু আইনের সাহায্যে হয়। এরকম পুলিশি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারও নয়, এটা পুলিশের চিঠির মাধ্যমে সেই অধিকারকে আটকানো যায় না, যদি না এটা পুলিশ স্টেট হিসেবে গণ্য হয়। এই চিঠিটা পড়লে যে কোনো লোক বলবে যে পশ্চিমবঙ্গ আর গণতান্ত্রিক রাজ্য নয়, এটা একটু পুলিশি স্টেট হিসেবে পরিণত হয়েছে। আপনি ব্যাপারটা একটু ভালো করে বুঝুন। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখানে সেকশন 35(3) যে নতুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আছে, সেই অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে তাকে আসার জন্যে 30 তারিখে 31 তারিখে, এবং তিনি আসছেন না কেন? খুব একটা অত্যন্ত অত্যন্ত ভেগ একটা কথা, যে পুলিশ তার ডাক্তারবাবু বলেছেন তিনি বেড রেস্টে থাকবেন। কিন্তু যে লোকটার সম্বন্ধে বেড রেস্টে থাকার কথা বলা হচ্ছে, তিনি কয়েকদিন আগে পুলিশকে বলছিলেন মাত্র নিয়ে আসবেন, তিনিই বলছিলেন ডেপুটেশনে যাবেন, এবং 30 তারিখে তাকে দেখা গেছে পুলিশের কাছে না গিয়ে অন্য জায়গায় যেতে। সুতরাং বেড রেস্টের ব্যাপারটা কিন্তু খুব ধোঁয়াশা। এবং 35(4) বলছে যে মানুষ এই নোটিশটি পাবে, ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্যাট পারসন টু কমপ্লাই উইথ দ্য নোটিশ। এটা একটা স্ট্যাটিউটারি ডিউটি। এখানে কি করে তিনি সেই ডিউটিটা পালন করছেন এবং তদন্ত প্রক্রিয়া কিভাবে আইন মেনে হচ্ছে, এইটা যদি একটা নিদর্শন হয়, তাহলে যে কোনো লোক তো এই ধরনের নোটিশ পেলে একটা পুলিশের একটা ডাক্তারবাবু সার্টিফিকেট দিয়ে দেবেন, বলবে আমি অসুস্থ। কি অসুখ হয়েছে তার যে তিনি বেড রেস্টে আছেন? কোন ডাক্তারবাবু তাকে দেখছে? তিনি কি হাসপাতালে গেছেন? কবে থেকে বেড রেস্টে আছেন? কোনো কিছু উল্লেখ নেই। তাহলে একটা তদন্ত প্রক্রিয়াকে এইভাবে বানচাল করার অধিকার কি কারোর আছে? তিনি যেহেতু শাসক দলের একজন ক্ষমতাশালী প্রভাবশালী নেতা, তিনি কি আইনের ঊর্ধ্বে? এই সমস্ত প্রশ্ন তো আমরা করতেই পারি একজন নাগরিক হিসেবে, এবং আপনাদের এই সমস্ত প্রশ্নের উপর আপনাদের মানে ইনফরমেশন দেয়া আপনাদের কাজ, খবর পরিবেশন করা আপনাদের ডিউটি। ইট ইজ ইউর কনস্টিটিউশনাল রাইট। এখানে কি করে আপনাদেরকে এইভাবে ধমক দেয় আমি তো বুঝতে পারি না। এবং সেটা একটা কোনো আইনের তারা অবতারণা করছেন যে এই আইনের আপনারা লঙ্ঘন করছেন, এইটা প্রচার করে কোথাও নেই। জাস্টিস গাঙ্গুলি, অসংখ্য ধন্যবাদ। আপনি মারাত্মক একটা আশঙ্কার কথা বললেন যে এটা কি কার্যত পশ্চিমবঙ্গ একটা পুলিশ স্টেট হতে চলেছে। আমি জানি না, আশঙ্কার থেকে একটা পরিষ্কার প্রতিজ্ঞা, নতুন করে বলার কিছুই নেই যে আমরা দায়বদ্ধ একমাত্র আমাদের দর্শকদের কাছে। সংবাদ মাধ্যমের একমাত্র দায়বদ্ধতা সেখানে। পুলিশ খুব স্পষ্ট এই চিঠি থেকে যে আমাদের কাজে খুশি নয়, পুলিশকে খুশি করার দায় এবং দায়িত্ব সংবাদ মাধ্যমের নয়, বরঞ্চ বহু ক্ষেত্রে স্বাধীন সংবাদ মাধ্যমের দায় এবং দায়িত্ব পুলিশের খুশি হওয়ার পরিপন্থী। এবং ঠিক সেই কারণে একটা করে আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা পুলিশের আমার বিরুদ্ধে যা অভিযোগ ভেঙে ভেঙে এই অনুষ্ঠানে দেখাবো। কিন্তু তার আগে এই শহরের বেশ কিছু কৃতি মানুষ, প্রাক্তন পুলিশকর্তা নজরুল ইসলাম, শিল্পী কৌশিক সেন, বাদশা মৈত্র, আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, কি বলছেন তারা এই চিঠি নিয়ে
দেখাবো। পুলিশ ঠিক কাজ করতে পারছে না, সেই জন্যে পুলিশের মুখ পুড়ছে যাকে বলা যায়, এবং এই মুখ পোড়াটা যাতে কম হয় তার জন্য এই নোটিশ। যে কদর্য ভাষায় বলছেন সেটা পুলিশের লোকেরা চুপ করে কি করে বসে আছে, একমাত্র কারণ যে মমতা ব্যানার্জি তাদেরকে ধরতে বলেনি। তো এই অবস্থায় আপনাদেরকে যদি থামিয়ে দেওয়া যায়, আপনারা যদি এটা বেশি না দেখান, তাহলে লোক তো কদিন পরে ভুলে যাবে। অতএব পুলিশ নিরপেক্ষভাবে আইন অনুসারে যেটা করা উচিত ছিল সেটা করছে না। তো সেটা যদি কোনো গণমাধ্যম দেখায় তো তার ওপর যে কোনোভাবে চাপ সৃষ্টি করা মানে তো সেটা কণ্ঠরোধ করা। পুলিশের একটা ব্যর্থতা ঢাকতে পুলিশ আরও ব্যর্থতা নিয়ে আসছে সামনে। দ্বিতীয় কথা, আইনের বইতে কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে ফ্রিডম অফ প্রেস কতটুকু। ফ্রিডম মিনস অ্যাবসেন্স অফ কন্ট্রোল, ইন্টারফারেন্স অর রেস্ট্রিকশন। এবিপি আনন্দকে নোটিশ দেওয়া হয়েছে জেনে আমার অত্যন্ত খারাপ লাগলো এবং মনে হলো যে পুলিশ তার ব্যর্থতা ঢাকতে সংবাদ মাধ্যমকে বলির পাঠা করছে। তৃতীয় কথা হলো, আইনানুগ নোটিশ দেওয়া যেতে পারে, কিন্তু কার পয়সায়? জনগণের পয়সায়। এখন অবধি কি ট্র্যাক রেকর্ড, কটা ক্ষেত্রে রাজ্য সরকার লাভবান হয়েছে বা জয়ের মুখ দেখেছে? এখানে আদালতের আশ্রয় নিতে গেলে আমি নিশ্চিত করে বলতে পারি যারা নোটিশ দিচ্ছেন বা যারা মামলা করবেন বলে ভয় দেখাচ্ছেন তাদেরই মুখ পুড়বে। আমি ব্যক্তিগতভাবে নিউজটা দেখেছি, এবিপি আনন্দ কিন্তু প্রথা মেনে, নিয়ম মেনে, বিপ শব্দ দিয়ে খারাপ কথাগুলোকে ঢেকে দিয়ে শোনাচ্ছে। আর এরকম একটা জঘন্য ঘটনা সেটা মানুষের সামনে তো আসাই উচিত, বারবার আসা উচিত। আমার কি মনে হয় তারা কি লজ্জা পাচ্ছে যে ক্ষমতায় থাকা যে দল, সেই দলের একজন তাবড় নেতা তাদেরই প্রশাসনকে এরকমভাবে গালিগালাজ করছে, ফলে পুলিশের লজ্জা হচ্ছে। ফলে পুলিশ যাকে ধরার তাকে না ধরে সে সত্যি বলছে কি মিথ্যে বলছে তার স্বাস্থ্য নিয়ে সেটা তদন্ত না করে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে চাইছে। এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না। আমি একজন এই শহরের মানুষ হিসেবে, এই রাজ্যের মানুষ হিসেবে এর প্রতিবাদ করছি। সংবাদ মাধ্যম ডেমোক্রেসির ফোর্থ পিলার। পুলিশের তরফ থেকে যে এবিপি আনন্দকে নোটিশ পাঠিয়েছে, এটা বেসিক্যালি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকার। এই যে তদন্ত হচ্ছে সেই তদন্ত প্রভাবিতও হতে পারে, এবং সংবাদ মাধ্যম আছে বলে সাধারণ মানুষ সঠিক কথাটা, সত্য কথাটা জানতে পারছে। ডেমোক্রেসির ফোর্থ পিলার সংবাদ মাধ্যম এবিপি আনন্দ যে প্রচেষ্টা করছে, আমি মনে করি পুলিশ যে চেষ্টা করছে বা প্রশাসন যে চেষ্টা করছে সেটা ব্যর্থ হবে। কারণ দেশে আইন আছে এবং সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা সেটা কখনোই পুলিশ এরকম নোটিশ করে কেড়ে নিতে পারে না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কেন? যে কথাগুলো রাজনৈতিক নেতারা বলবেন না, প্রশাসন বলবেন না, সেই কথাগুলোই সংবাদ মাধ্যম তুলে আনবে, এটাই তার প্রাথমিক কাজ। তো সংবাদ মাধ্যমে উঠে আসা কথা যদি কেউ বন্ধ করতে চায় তাহলে পরোক্ষভাবে সে সাধারণ মানুষের মুখের কথা বন্ধ করতে চায়। তার কারণ সাধারণ মানুষের মুখের কথা সংবাদ মাধ্যমে উঠে আসে। তা আমার মনে হয় যে সংবাদ মাধ্যম কি দেখাবে আর কি দেখাবে না, এইটা যদি সরকার বা প্রশাসন নিয়ন্ত্রণ করতে যায়, তার মানে মিডিয়ার ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ সে চাপিয়ে দিতে চাইছে। আপনি খেয়াল করবেন তৃণমূলের বহু নেতা টেলিভিশন চ্যানেলে গিয়ে বিজেপি সম্পর্কে ঠিক এই অভিযোগটাই করে যে তারা নাকি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করছে। তাহলে এইটা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখি যে সংবাদ মাধ্যম কি দেখাবে আর কি দেখাবে না, এটা নিয়ে যদি প্রশাসনকে জবাবদিহি করতে হয় তাহলে বুঝতে হবে একই প্রবণতা এই ক্ষেত্রেও দেখা দিচ্ছে। বাচ্চা বললেন যে প্রশাসনকে যদি জবাবদিহি করতে হয়, আমার কিছু খটকা আছে। দেখুন, এই চিঠির প্রেক্ষিতে, এই চিঠিতে বলা হচ্ছে যে কনসিডারিং দ্য গ্র্যাভিটি অফ দ্য কেস, মামলার গুরুত্ব বিবেচনা করে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বোলপুরের সাব ডিভিশনাল পুলিশ অফিসারকে। মামলা হলে তার দায়িত্ব তো কাউকে দিতেই হবে। কিন্তু আমার প্রশ্নটা অসুস্থতা নিয়ে। এই অসুস্থতাতে কতটা স্যাটিসফাইড পুলিশ, এই চিঠিতে, আমাকে দেওয়া চিঠিতে তার প্রমাণ আছে। আমি ধীরে ধীরে আসবো। কিন্তু আমার প্রথম প্রশ্ন আপনাদের সামনে একটা ফুটেজ রেখে, এই ফুটেজ কবেকার, কি দেখাবো এই ফুটেজে? শনিবার সকাল 11টায় এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার কথা, হাজিরা দেওয়ার নির্দেশ, হাজিরা দেওয়ার নোটিশ পৌঁছেছিল অনুব্রত মণ্ডলের কাছে। আমরা কি দেখলাম? অন ক্যামেরা দেখা যাচ্ছে গট করে হেঁটে তার স্বাভাবিক যে ভঙ্গিমায়, তার ভেতরে অসুস্থতার অন্তত দৃশ্য, তো ডাক্তার তো নই, বলতে পারবো না, কিন্তু
অনুব্রত মণ্ডল তার বাড়ি থেকে বেরিয়ে 3:20 থেকে 7:20 অবধি তৃণমূলের কার্যালয়ে ছিলেন। আমি বলছি একজন অসুস্থ মানুষ যাকে বেড রেস্ট নিতে বলা হয়েছে বলে আমাকে পাঠানো চিঠিতে বীরভূম পুলিশ বলছে, বীরভূম পুলিশ এই প্রশ্ন কেন তুলবে না যে নোটিশ পাওয়ার পর তিনি কি করে শনিবার সকাল 11টায় যাওয়ার কথা সেখানে 3:20 থেকে 7:20 তার তৃণমূলের কার্যালয়ে বসে থাকলেন? এখানেই শেষ নয়, ডিস্টেন্সটা একটু হিসেব করুন। বোলপুরের নিচুপট্টি যে এলাকায় অনুব্রত মণ্ডলের বাড়ি, সেখান থেকে বোলপুরের তৃণমূল পার্টি অফিসে যেখানে তিনি 3:20 থেকে 7:20 ছিলেন, সেই অফিসের দূরত্ব হচ্ছে 500 মিটার। আর সেই পার্টি অফিস থেকে 1.5 কিলোমিটার, মাত্র 1.5 কিলোমিটার দূরে হচ্ছে বোলপুর এসডিপিও অফিস। আমি যে পুলিশ চিঠি দিয়ে আমায় বলছেন অনুব্রত মণ্ডলের বেড রেস্ট নেওয়ার কথা, তাদের কাছে প্রশ্ন তুলতে চাই যে তাদের মনে এই প্রশ্ন কি উঠেছে যে চিঠি পাওয়ার পর কেন এই মহান নেতা, বীরভূমের বিরাট নেতা, তিনি পুলিশের, এই রাজ্যের পুলিশের, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নির্দেশ অমান্য করে 3:20 থেকে 7:20 পার্টি অফিসে থাকলেন, কিন্তু সকাল 11টায় এসডিপিও অফিসে পৌঁছলেন না? আপনারা বলুন, এই প্রশ্ন তুলে আমি পুলিশ সক্রিয় কিনা যদি প্রশ্ন তুলি, সেটা কত বড় অপরাধ? যাই হোক, আমার প্রথম বক্তা সলিল ভট্টাচার্য কি বলেন শুনব। সুমন, দেখো, এই যে নোটিশ যেটা তোমার কাছে এসছে, এই নোটিশটা আইনের ধারে কাছে নেই। কেন বলছি এ কথা? আমি নোটিশটা আইনের ধারে কাছে নেই কারণ এটা হচ্ছে সংবাদ মাধ্যম, হচ্ছে সেলফ রেগুলেটেড একটা অর্গানাইজেশন। এটা কেবলমাত্র দায়বদ্ধ হচ্ছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এবং নিউজ ব্রডকাস্টিং টেলিভিশনের ক্ষেত্রে একদম নিউজ ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ড অথরিটি। এরা কি করতে পারে? তোমায় অ্যাডভাইসারি দিতে পারে, কিন্তু তোমাকে কোনো ম্যান্ডেট করতে পারে না তুমি এটা করবে কি এটা করবে না। তোমাকে চিঠিটা কে দিচ্ছে? ওসি লিগাল সেল, একদম অফিসার ইনচার্জ লিগাল সেল, বীরভূম পুলিশ ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্ট। এটা তার দেওয়ার ক্ষমতাই নেই। কেন নেই? কারণ তোমাকে আমি প্রথম দিনই বলেছি যে রুলার যখন ডিক্টেটোরিয়াল হয়, রুলার যখন অথরিটেটোরিয়াল হয়, তখন কিন্তু তার জ্ঞান বুদ্ধির লোপ পায়, সেটা আর থাকে না। তোমাকে বলছে যে তুমি অডিও ক্লিপটা কেন বারবার দেখাচ্ছ? আরে তুমি কোনটা দেখাবে কোনটা দেখাবে না সেটা বলে দেবে কে? রুলার বলবে। এই রুলার হচ্ছে ডিক্টেটোরিয়াল রুলার। আজকে যার জন্য আজকে এই অবস্থা। যেদিন নোটিশও ডিফাই করলেন উনি, ডিফাই করে সেই নোটিশের টাইমটাকে অগ্রাহ্য করে পার্টি অফিসে গিয়ে ওখানে বিকেল 5টা অবধি ওখানে বসে হইলেন, তখন পুলিশ হ্যাজ গট এভরি রাইট যে ওকে গিয়ে অটোমেটিক অ্যারেস্ট করতে পারতো। অটোমেটিক অ্যারেস্ট করে তোমাকে আরও দেখবে, তুমি যদি তোমার যে চিঠিটা যেটা এসছে তাতে দেখবে আর্নেশ কুমার ভার্সেস বিহার, স্টেট অফ বিহার, যেটা সুপ্রিম কোর্টের রায় রয়েছে, তাতে কিন্তু এটা রয়েছে যে চেকলিস্ট আছে। তুমি যদি দেখো যে অ্যাকিউজ, যে অভিযুক্ত, তাকে যদি ইমিডিয়েটলি গ্রেপ্তার না করা হয় তাহলে ইনভেস্টিগেশনে প্রভাব পড়বে, উইটনেসরা ইনফ্লুয়েন্সড হবে, তোমাকে সেই চেকলিস্ট এক এক করে টিকমার্ক দিয়ে তোমাকে ফরওয়ার্ড করতে হবে টু দি কোর্ট অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে পাঠাতে হবে। সেটাও করা হলো না। উপরন্তু কি হলো? তোমাকে একটা চোখ রাঙানি, ইজ এ ক্রিমিনাল ইন্টিমিডেশন টু দ্য ইলেকট্রনিক মিডিয়া, প্রাইম মিডিয়া অফ দি কান্ট্রি, ওয়ান অফ দ্য প্রাইম মিডিয়াস অফ দি কান্ট্রি। এইবার দেখো, আসলে কি নিজের অসফলতা, নিজেদের ব্যর্থতা ঢাকতে গিয়ে এটা আবার একটা অন্যদিকে ঘোরানো, একটা গুলিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি, আর কিছু বলে আমার মনে হচ্ছে না। এবং থ্রেটনিং উইথ ডায়ার কনসিকোয়েন্স। মামলা তুমি করতে পারো, ফিরদৌস শামীম বলুক যে এটা তুমি মামলা তুমি করতে পারো, টু পুট ইলেকট্রনিক মিডিয়া আন্ডার থ্রেটনিং, তার এগেনস্টে করতে পারে। যে ইস্যুয়েন্স যেখান থেকে ইস্যু হয়েছে এই চিঠিটা, তার এগেনস্টে করতে পারো। সুতরাং আমার মনে হয় যে এরকমভাবে কিন্তু সংবাদ মাধ্যমকে এরকমভাবে থামিয়ে দেওয়া যাবে না। এটাই হচ্ছে, বিকজ
এই ডিক্টেটোরিয়াল রুলাররা কি করে জানো তো, দে অলওয়েজ এনজয় টু এক্সারসাইজ অ্যাবসলিউট পাওয়ার। অ্যাবসলিউট পাওয়ারটা তারা এনজয় করতে ভালোবাসে যখন মাথার আর ঠিক থাকে না। ধন্যবাদ সলিলদা, আমি আসবো। আমি বলছিলাম না যে এই চিঠিতে বলা হচ্ছে, লেখা হচ্ছে আমাকে দেয়া চিঠিতে, হি অর্থাৎ অনুব্রত মণ্ডল সাবমিটেড নেসেসারি মেডিকেল সার্টিফিকেট কনভেইং দ্যাট হি হ্যাজ বিন অ্যাডভাইজ বেড রেস্ট বাই দ্য অ্যাটেন্ডিং ফিজিশিয়ান। এইখানে তো আমাদের আরও বড় প্রশ্ন। আমি বলছি ভাবুন পুলিশ কতটা কনভিন্স যে আমাকে এই চিঠিতে তারা বলছে যে তারা এই মেডিকেল সার্টিফিকেটের কথা। আমি বলছি মেডিকেল সার্টিফিকেটের বৈধতা নিয়ে প্রশ্ন তো আমি গতকালও তুলেছি, আজও তুলব। কেন? তার কারণ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে এই বৈধতা নিয়ে তারা সংশয়, তারা বিভাগীয় তদন্ত শুরু করছেন এই ডাক্তারের বিরুদ্ধে। কল্পনা করতে পারছেন যে মেডিকেল সার্টিফিকেট ইস্যু হয়েছে তাই নিয়ে সেই কর্তৃপক্ষ তদন্ত শুরু করছেন, আর পুলিশ স্যাটিসফাইড, এতটা স্যাটিসফাইড যে আমাকে চিঠিতে লিখছে। আমি একদম পরিষ্কার এখানে আপনাদের সামনে প্রশ্ন তুলতে চাই যে অনুব্রত মণ্ডলকে এই মেডিকেল সার্টিফিকেটটা কে দিয়েছেন? আমি গতকাল বিস্তারিতভাবে দেখিয়েছি, পরশুদিন আরও বিস্তারিতভাবে দেখিয়েছি। সেটা হচ্ছে চিকিৎসক হিটলার চৌধুরী, অন্তত রেজিস্ট্রেশন নাম্বার তাই বলছে। বিএমওএইচ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, অর্থাৎ প্রশাসনিক পদ, তিনি সরকারি চিকিৎসক। তিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে যুক্ত হলেন কি করে? তিনি সেই প্যাডে একটা সম্পূর্ণ বিএমওএইচের মতো নন প্র্যাকটিসিং পোস্টে বসে কি করে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্যাডে কীভাবে সার্টিফাই করতে পারেন? এই প্রশ্ন নিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আর হাসপাতাল নাকি বিভাগীয় তদন্ত শুরু করেছে, এবং সেই মাননীয় চিকিৎসক নেপোলিয়ান, মার্জনা করবেন, হিটলার চৌধুরী, না জার্মানির নয়, বীরভূমের, তাকে আমরা গতকাল প্রায় 48 ঘন্টা হয়ে গেছে এখন, গতকাল এবং আজ খুঁজে বেড়াচ্ছি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নানাভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু তার সেই অসাধারণ মেডিকেল সার্টিফিকেটে পুলিশ এতটা কনভিন্স যে তারা সুমনদেকে চিঠি পাঠাচ্ছে মেডিকেল সার্টিফিকেটটাকে শিরোধার্য করে। এইখানে আমার প্রশ্ন। এবং বিশ্বাস করুন, এই এখন থেকে আগামী এই উইকেন্ড, আগামী সপ্তাহে আমার বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। আমি কলকাতা শহরে আছি, অফিসার বাড়ির মধ্যে থাকব। সুতরাং আরও যা যা বলেছেন না, তাই যদি মনে হয় তাতেও প্রশ্ন তোলা সংবাদ মাধ্যমে সেই অধিকার কেড়ে নেওয়া যাবে না। দুঃখিত, আপনাদের হতাশ করলাম, কি করব বলুন। কিন্তু এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদন এবং পরের বক্তার কাছে যাব। পরের প্রতিবেদনে দেখাবো যে কেন এত গোঁসা, কার গোঁসা কিন্তু বলছি না, দেখুন। পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আস। একটা থানার আইসিকে অশালীন ভাষায় হুমকি, পরিবার তুলে গালিগালাজ, একটানা অবিরাম। তোর মাকে হচ্ছে রে। অনুব্রত মণ্ডলের এই কদর্য হুমকি নিয়ে শুরু থেকেই নিন্দায় সরব হয়েছে এবিপি আনন্দ। দেখুন, এই অডিও টেপটা শোনা মানে নিজের রুচির সঙ্গে যুদ্ধ করা। একেবারেই মানে সাধারণভাবে আমরা একটা খারাপ শব্দে একটা বিপ দিই, কিন্তু এটা বিপ দিয়েও শোনানো অত্যন্ত মুশকিল। কিন্তু এর ভেতর পরতে পরতে যেটা আছে সেটা হচ্ছে ঔদ্ধত্য, এবং সরাসরি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের নাম করে তার অধস্তন একজন পুলিশ অফিসারকে হুমকি। শনিবার বাড়ি থেকে বেরিয়ে দিব্যি খোশ মেজাজে পার্টি অফিসে পৌঁছে গেছিলেন অনুব্রত মণ্ডল, অথচ ওই একই দিনে নোটিশ পেয়েও পুলিশের কাছে হাজিরা দেননি তিনি। রবিবার পুলিশ অনুব্রতকে দ্বিতীয়বার ডাকলে তাতেও যাননি তিনি। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান। কিন্তু তারপর পুলিশ কি করছে, এই প্রশ্নটা বারবার উঠেছে। পুলিশ যদি এটা ক্রিমিনাল অফেন্স হয় কেন ব্যবস্থা নেয়নি? প্রয়োজনে গ্রেফতার কেন করেনি? হ্যাবিচুয়াল অফেন্ডার, এবং তারপর অন ক্যামেরা তিনি একজন ডিএসপি কে শাসাচ্ছেন। গ্রেফতার দুরস্ত, জেরাটুকু অবধি হয়নি। আবার বলছি, এই ঘটনার সঙ্গে রাজ্য পুলিশের 1,11,000 এবং কলকাতা পুলিশের 37,000 অফিসার ও কর্মীর এবং তাদের পরিবারের সম্মান জড়িত। এটা শুধুমাত্র বোলপুর থানার আইসি লিটন হালদার বা তার স্ত্রী বা তার মার ব্যক্তিগত অপমানের বিষয় নয়, এটা গোটা রাজ্যের ফোর্সের সম্মানের বিষয়। অনুব্রত মণ্ডল যে মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন তা নিয়েও প্রবল বিতর্ক তৈরি হয়েছে। সার্টিফিকেট দিয়েছেন ব্লক মেডিকেল অফিসার অর্থাৎ বিএমওইচ, অথচ তিনি সার্টিফিকেট দেন একটি বেসরকারি হাসপাতালের প্যাডে। কিভাবে এটা সম্ভব? বিষয়টি সামনে আসতেই প্রশ্ন তুলেছি আমরা।
এখন এই ভাইরাল অডিও সব থেকে মারাত্মক অংশ হচ্ছে রাজ্যের পুলিশ বাহিনী সর্বোচ্চ আসনে বসা অফিসারের নাম করে অনুব্রত মণ্ডল তার সাবঅর্ডিনেট অফিসারকে শোনাচ্ছে। আমরা জানি না, সত্যিই জানি না যে সত্যি ডিজি রাজীব কুমার ফোনের অন্য প্রান্তে সেই রাতে ছিলেন কিনা। অনুব্রত মণ্ডল অন্তত সেইটাই দাবি করছেন, একদম এই অডিওতে দাবি করছেন যে ডিজির সামনে ডিজিকে বলছেন, গালিগালাজ করে এই অফিসারকে বোঝাতে চাইছেন যে কতটা আমার শক্তি, কতটা আমি ক্ষমতাবান মানুষ, কতটা আমি প্রভাবশালী, যে ডিজিকে ধরে ডিজির সামনেই গালিগালাজ করতে পারি। উল্টো প্রান্তে সত্যিই ডিজি ছিলেন কিনা তা আমরা শুনিনি, কিন্তু একজন আইসিকে, তার পরিবারকে, গোটা রাজ্যের পুলিশ বাহিনীকে এইভাবে অনুব্রত মণ্ডল অপমান করছেন। এরপর যদি অনুব্রত মণ্ডল গ্রেফতার না হন তাহলে উর্দিধারী পুলিশ বাহিনীর মোরালের আর সামান্যতম কিছু অবশিষ্ট থাকবে কি? এবিপি আনন্দ প্রশ্ন তুলেছে, যেখানে বিতর্ক আছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। তাই কি পুলিশের চিঠি কণ্ঠরোধের চেষ্টা? এবিপি আনন্দ। দেখুন, আমাকে দেয়া চিঠিতে মৃদুভাবে পুলিশ লিখছে, অবজেকশনেবল স্টেটমেন্ট মেড বাই মিস্টার অনুব্রত মণ্ডল। আপত্তিকর, মৃদু শব্দ, ঠিক আছে। এই আপত্তিকর ঘটনাটা কবে রেজিস্টার্ড হলো? 28শে মে, অর্থাৎ গত বুধবার বোলপুরের ওসিকে ফোন করে অনুব্রত মণ্ডল যা বলেছেন। আপত্তিকর আজকে আরেকটা বুধবার। ভাবুন যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ সক্রিয় বলছে, নিষ্ক্রিয় নয় দাবি করছে। কি কি কাজ হয়েছে এই চিঠিতেই বলছেন যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তার মানে কতটা সক্রিয়। দুবার নোটিশ পাঠিয়েছে পুলিশ, কতটা সক্রিয়। এর বাইরে কি হয়েছে, অভিযোগকারী, ভুল শোনেননি, যার বিরুদ্ধে অভিযোগ তার কোনো ফোন টোন সিজ হয়নি। অভিযোগকারী আইসির 2টো ফোনই সিজ করেছে পুলিশ। এইটা যদি আমাদের রাজ্যের পুলিশের সক্রিয়তার উদাহরণ হয়, মার্জনা করবেন। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের বিষয়ে আমার অত্যন্ত হাই এস্টিম। আমি মনে করি গিভেন আ ফ্রিডম তারা অত্যন্ত এফিশিয়েন্ট। তাদের যদি সঠিক স্বাধীনতা দেয়া হয়, তাদের ফ্রি হ্যান্ড দিলে তারা অত্যন্ত দক্ষ। আমায় এইটা বিশ্বাস করতে বলবেন না যে আমাদের দক্ষ রাজ্য পুলিশ মাত্র এই 3টে ছোট্ট ছোট্ট নিয়মতান্ত্রিক পদক্ষেপ যেটা অবধারিত সেইটা করে নিজেদের সক্রিয় বলে দাবি করবে। এর বাইরে অনেক কিছু করা যেত। কতটা কি করা যেত সেই নিয়ে আমার পরের বক্তা ফিরদৌস শামীম কি বলছেন। দেখুন, আমি প্রথমেই বলি, ভারতবর্ষের প্রতিটি নাগরিকের এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আছে, এবং সেটা কতটা আছে এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, দ্যাট ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড। এবার সেই সুপ্রিম কোর্টের জাজমেন্ট সম্পর্কে আপনার ক্রিটিসাইজ করার অধিকার আছে, কিন্তু আপনার বীরভূম পুলিশের যে পুলিশ অনুব্রত মণ্ডলের কাছে গালাগালি খায় সেই পুলিশের অ্যাক্টিভিটি নিয়ে আপনার কোনো কিছু বলার অধিকার নেই। আমি জানি না বীরভূমে কি ভারতবর্ষের বাইরের কোনো সংবিধান চলে? আপনার ক্রিটিসিজম করার অধিকার আছে, ল অফ দ্য ল্যান্ড বলে যেটা ডিক্লেয়ার হয়েছে সেটাকে সেটাকে সঠিকভাবে বিশ্লেষণ করার সমস্ত অধিকার রয়েছে, কিন্তু বীরভূম পুলিশের কোনো অ্যাক্টিভিটি নিয়ে অধিকার আপনার নেই। আমি একটা কথা বলি, দেখুন এই সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে বলছে যে, যেমন ধরুন একটা অডিও আপনি যে কোন সোর্স থেকে পেয়েছেন, তথ্য সূত্র কি, এটা রিভিল করতে আপনি বাধ্য নন। সেটার অডিওটার ভ্যারাসিটি আছে কি নেই সেটা দেখবে ইনভেস্টিগেটিভ এজেন্সি। তথ্যসূত্র কি এটা আপনি জানাতে বাধ্য নয়, সুপ্রিম কোর্ট বলছে যে তুমি কখনোই জানতে চাইতে পারো না। এবার বলি, এটা এই চিঠিটা যখন আমি দেখলাম, আমার জানেন তো পুরাতন দিনে ওই ডাকাতরা যখন ডাকাতি করতে আসতো না, শুনেছি নাকি তারা চিঠি দিয়ে ডাকাতি করতে আসতো। তো আমার অনেকটা দেখে এরকম মনে হলো যে চিঠি সেই আপনাকে অ্যাজ ইফ হুমকি দিচ্ছে যে আপনার উপরে লিগাল অ্যাকশন হতে পারে। আচ্ছা, আমি প্রথম প্রশ্ন করছি, আচ্ছা এই চিঠিটা দেওয়া হলো আন্ডার হুইচ প্রভিশন অফ ল? আইনের তো কোনো একটা প্রভিশনকে ইনভক করে চিঠিটা দেবে। আচ্ছা, এই বীরভূমের এই যে ওসিকে এই যে চিঠিটা দেওয়ার আইন কোন অধিকার বলে এটা দিয়েছে বলুন তো? আচ্ছা বলুন তো, যে এই যে হুমকি দিচ্ছে সংবাদপত্রকে, তো হুমকি, সরাসরি হুমকি সংবাদপত্রকে যে আপনি এই কাজটি করবেন না, প্রোহিবিট করছে। এই প্রোহিবিশন করার অধিকার, এই প্রোহিবিটরি এই যে অর্ডার, এটা আমি অর্ডারই বলবো, এ তো ওসি সে নিদান দিচ্ছে যে আপনি এটা দেখাবেন না। ভারতবর্ষের সংবিধান যে অধিকার দিয়েছে, বীরভূমের একজন ওসি সে সেই অধিকারটা কেড়ে নিচ্ছে, কি সংবিধানের ঊর্ধ্বে নাকি? আমি মনে করি এই ওসির বিরুদ্ধে ইমিডিয়েট
তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তাকে শোকজ করা উচিত, তাকে জানতে চাওয়া উচিত আন্ডার হুইচ প্রভিশন অফ ল তুমি এটা করেছো, এবং তুমি ডিকটেট করছো সংবাদপত্রকে যে কিভাবে তারা অ্যাক্ট করবে। তোমার যদি মনে হয় যে এটা ইললিগাল, আমি তর্কের খাতে ধরে নিলাম এটা ইললিগাল অ্যাক্ট, বেআইনি অ্যাক্ট, তুমি সেই ইন অ্যাকর্ডেন্স উইথ ল তুমি অ্যাকশন নেবে, কিন্তু তুমি ডিকটেট করছো সংবাদপত্রকে যে এটা আপনি করবেন না। এই প্রহিবিশন তুমি কিভাবে চাপিয়ে দিতে পারো? এটা চাপিয়ে দিতে পারেন না, এবং আমি মনে করি এই মনে হচ্ছে যে এটা একটা বার্তা যে এবিপি আনন্দকে বলো যাতে অন্য সমস্ত সংবাদ মাধ্যম, আমি 1 নম্বর চ্যানেলকে বলছি, সমস্ত সংবাদ মাধ্যম, সমস্ত ইউটিউবার, সমস্ত সোশ্যাল মিডিয়ায় শিক্ষা দিচ্ছি, দেখো আমি সুমন থেকে একদম আমি কত দূর যেতে পারি। না আসলে এইটা দেওয়ার মাধ্যমে ওরা একটা বার্তা দিয়েছে। আমি কিছুক্ষণ আগে শুভময় বাবুকে বলছিলাম এই এক্স্যাক্টলি এই কথাটাই বলছিলাম যে এটা আসলে একটা বার্তা দেওয়া এবং অনেক কিছুকে চেপে রাখার জন্য এই চিঠি। আমি তবে একটা কথা বলি, এটা হচ্ছে আপনার এই মুকুটে না আরেকটি পালক যোগ হলো, এবং এটিকে আমার শংসাপত্র লেগেছে যে আপনি যে সঠিক কাজটি করেছেন সেটা বোঝা যায় ছত্রে ছত্রে। আচ্ছা বলুন তো, আমার মান্নাদের গানটা মনে পড়ছে যে মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই। রাজা সত্যিই নেই, কারণ এটা গণতন্ত্র। এখানে যারা নিজেদের রাজা বা রানী ভাবছেন কত বড় ভুল করছেন, পায়ের তলায় মাটিটা সরে গেলে হাড়ে হাড়ে টের পাবেন। এবং আমার সবথেকে চিঠির সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা লেগেছে সেটা হচ্ছে অ্যাজ ইফ তারা এক্সপ্লানেশন দিচ্ছেন যে মেডিকেল যে রিপোর্ট পেয়েছে তাদের স্যাটিসফাই হয়েছে। সে মেডিকেল নিয়ে কালকে আমি বলেছি, আর নতুন করে যাচ্ছি না, কিন্তু আমি ভাবছি যে বীরভূম পুলিশের কি অবস্থা যে অনুব্রত মণ্ডলের কাছে গালাগালি খাওয়ার পরে যে একটি সংবাদপত্রে একজন অত্যন্ত নামী একজন এডিটরকে তাকে এক্সপ্লানেশন দিতে হয় যে তারা এই যে মেডিকেল রিপোর্টে তারা স্যাটিসফাইড। এবার শব্দটা লক্ষ্য করো, হি সাবমিটেড নেসেসারি মেডিকেল সার্টিফিকেট, মানে যে সার্টিফিকেট নিয়ে সরকারি অফিসাররা বলছেন এটা হতে পারে না, তদন্ত করে দেখছি, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে আমরা বিভাগীয় তদন্ত শুরু করছি, কি ব্যাপার? সেখানে পুলিশ বলছে নেসেসারি মেডিকেল সার্টিফিকেট, এরপরে আবার তদন্ত হবে। মানে এই সংশয় তো যে কোনো নাগরিকের উঠবে না। শোনো, অনুব্রত মণ্ডল কি আইনের ঊর্ধ্বে? আমি এবার একটা কথা বলি যে অন্বেষ কুমারের কোট করে বলা হয়েছে, তো অন্বেষ কুমার কিসের জন্য ছিল? মূলত আগে পুলিশ অপপ্রয়োগ করত, ক্ষমতার অপপ্রয়োগ করে তারা কি করত, উইদাউট এনি রিজন তারা কি করত, কাউকে অ্যারেস্ট করে নিত। এই অন্বেষ কুমারের জাজমেন্টের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে নাগরিককে তদন্তে সহযোগিতা করার উদ্দেশ্যে তুমি নোটিশ সার্ভ করবে এবং নাগরিককে সহযোগিতার সুযোগ দেবে। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে যে সহযোগিতা যার করার কথা তিনি সহযোগিতা করছেনই না, তিনি পার্টি অফিসে যাচ্ছেন, পুলিশের কাছে যেতে পারছেন না। শুধু তাই না, ধরুন আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে মেডিকেল রিপোর্টটি জেনুইন, কিন্তু তারপরেও পুলিশের কি এই অধিকার নেই যে এই মেডিকেল রিপোর্টটি জেনুইন কি জেনুইন না সেটা তারা দেখে নেবেন? নিশ্চিতভাবে রয়েছে। আচ্ছা বলুন তো, যে যখন কেউ অ্যারেস্ট হয়ে যান, অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে তার যদি মেডিকেল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয়, তিনি কি মেডিকেল অ্যাসিস্ট্যান্স পান না পুলিশের হেফাজতে থেকে? তাহলে এই অনুব্রত মণ্ডলকে যে মেডিকেল রিপোর্ট দিয়েছে সেই মেডিকেল রিপোর্ট জেনুইন কি জেনুইন না সেটা জানার, দেখার, বোঝার, সেটা নিয়ে তদন্ত করার সমস্ত রকম অধিকার রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে সরকারি মেডিকেল অফিসার, ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, তিনি বেসরকারি ক্ষেত্রে গিয়ে একটি মেডিকেল সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, প্রেসক্রিপশন করে দিচ্ছেন, আপনি তাতে স্যাটিসফাইড হয়ে যাচ্ছেন, সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না, এবং আপনি নিদান দিচ্ছেন যে এই বঙ্গের নাম্বার 1 চ্যানেল তার একজন এডিটর তিনি কিভাবে চলবেন, তাকে কিভাবে সংবাদ পরিবেশন করতে হবে সেটা নিদান দিচ্ছেন বীরভূমের একজন অফিসার ইনচার্জ। সংবিধান প্রদত্ত অধিকারকে অগ্রাহ্য করে এই নিদান দেওয়ার বিরুদ্ধে ইমিডিয়েট এর বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত, এর বিরুদ্ধে একে শোকজ করা উচিত, এর বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করা উচিত। তার কারণ সে সংবাদপত্রকে ডিকটেট করতে পারে না, এটা হচ্ছে ডিকটেট করা সংবাদপত্রকে সংবিধান প্রদত্ত অধিকারকে খর্ব করার জন্য। এবং এই জন্য ধন্যবাদ ফিরদৌস। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন, সেটা হচ্ছে অনেকে বলছেন যে বীরভূমে কি বাংকার আছে, কেন বলছেন আমরা জানি না, জার্মানিতে অবশ্য বাংকার ছিল কিন্তু হিটলার সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি প্রেক্ষিতে বললাম, আমার পরের প্রতিবেদনে তার ব্যাখ্যা করছি, দেখুন। পুলিশের তলবে দুবার হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল, ঢাল মেডিকেল সার্টিফিকেট, আর যিনি এই সার্টিফিকেট দিয়েছেন সেই চিকিৎসককে নিয়ে রহস্য ক্রমেই বাড়ছে। চিকিৎসক হিটলার চৌধুরী, BMOH ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, অর্থাৎ সরকারি চিকিৎসক।
অথচ তিনি যে মেডিকেল সার্টিফিকেট অনুব্রত মণ্ডলকে ইস্যু করেছেন তাতে লেখা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। নিয়ম বলছে একজন বিএমওইচ কখনো কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হতে পারেন না। আবার কাহানি মে টুইস্ট হলো, হিটলার চৌধুরী কিভাবে মেডিকেল সার্টিফিকেট ইস্যু করতে পারেন তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আমরা ডিপার্টমেন্টকে জানতে চেয়েছিলাম বিষয়টা কি, এই ধরনের কথা শুনছি, তাতে করে আমি আজকে দেখলাম ওনারা একটা নোটিফিকেশন করেছেন যে ওনারা তদন্ত করছেন, একটা নির্দিষ্ট দিন পর্যন্ত টাইম লাগবে আমাকে বলেছে, তারপরে ওনারা রিপোর্ট দেবেন। আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম এরকম বিতর্ক আসছে, তাতে করে স্যারের বক্তব্য হচ্ছে যে সমস্তটা নিয়ম মাফিক হয়েছে। মলয়পীঠ মেডিকেল কলেজ করার আগে এমন নানান ব্যবসার মধ্যে যুক্ত হয়েছেন যেখানে তৃণমূল সরকার এবং বিশেষ করে অনুব্রত মণ্ডলের ইনভলভমেন্ট আছে, ফান্ডিং আছে বলে লোকে বলে। সেই মলয়পীঠের কলেজ, অনুব্রতর রক্ষাকর্তা কলেজ দুর্নীতি অংশ, ফলে ডাক্তারের নামও বদল হয়ে গেল, রেজিস্ট্রেশন নাম্বারও ফলস হলো, তার পরিপ্রেক্ষিতে সার্টিফিকেট দিয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমি তো আবারও বলছি, তদন্ত হলে পিটিয়ে ছাল তুলে জেলে ঢোকানো উচিত, কোমরে দড়ি পরিয়ে। এদিকে অনুব্রত মণ্ডলকে পুলিশ এখনো জিজ্ঞাসাবাদটুকু না করায় বিরোধীদের আক্রমণ ক্রমেই জোরালো হচ্ছে। অনুব্রত তো একটা খাস লোক, সেই বকটি কাণ্ড থেকে আমরা দেখছি কেন্দ্রের এজেন্সি হোক বা রাজ্যের পুলিশ হোক, কেউই ধারে কাছে তার যাবে না। এবং পুলিশ দরদাস করলে কি হয় তার নমুনা তো বোলপুর থানার আইসি। পুলিশ কি করবে? দিদি যতক্ষণ না নির্দেশ দিবে, পুলিশের ক্ষমতা আছে, পুলিশের বাবার ক্ষমতা আছে কিছু করবে যতক্ষণ না দিদি নির্দেশ না দেবে। অনুব্রত মণ্ডলকে মেডিকেল সার্টিফিকেট দেওয়া চিকিৎসকের এখনো অবধি কোনো খোঁজ পাওয়া যায়নি, তার কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। পার্থপ্রতিম ঘোষ, ভাস্কর মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, 2015 সালে 27 জানুয়ারি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান। আমি মনে করতে চাই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এইটাই মত। কেন এই ক্ষেত্রেও সেইটা মত হলে তার সঙ্গে কোনো রকম আজকের এই পুলিশের অ্যাকশন সেটার পরিপন্থী কিনা তার বিচারের দায় আপনাদের। কিন্তু আমি দ্রুত আপনাদের সামনে সেই বক্তব্যটা রাখবো যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কারো পছন্দ হতে পারে, কারো পছন্দ নাও হতে পারে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা সকলেরই রয়েছে। আচ্ছা, এই যে ওসি লিগাল সেল বীরভূম ইনি শোনেননি? আচ্ছা, বিশেষ করে ওসি লিগাল সেল বীরভূমের জন্য আমি একবার মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আপনাদের সামনে রাখি। কারো পছন্দ হতে পারে, কারো পছন্দ না হতে পারে, কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশন আমাদের সকলের আছে। না, কিন্তু এইখানে আমি থামছি না, তার কারণ 2021 সালের জুলাই মাসে একেবারে স্পষ্ট পরপর দুটো এক্সপোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটোই খুব তাৎপর্যপূর্ণ এবং আমি মনে করি চিরন্তন। এর মূল্য শুধু এই 25 বা 2021-এ নয়, এ যতদিন গণতন্ত্র থাকবে, যতদিন গণতান্ত্রিক রাষ্ট্র থাকবে, তার মধ্যে একটা রাজ্য থাকবে, যে কোনো রাজ্যই হোক, সেখানে এই বক্তব্য থাকবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন সাংবাদিক ও সংবাদ মাধ্যমের ওপর হামলা গণতন্ত্রকে দমন করার আরও একটা উপায়। তার পরের পোস্টে লিখছেন, যারা সত্যি বলে তাদের দমিয়ে রাখার এই চেষ্টার আমি তীব্র প্রতিবাদ করি। অবশ্য মুখ্যমন্ত্রী এটা এ রাজ্যের কোনো বিষয় বলেননি। দৈনিক ভাস্করের অফিসে আইটি রেড হয়, আয়কর দফতর হানা দেয়, সেই সময় 2021-এর 22 জুলাই এক্সপোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় এটা লেখেন। কিন্তু আমার এটা ভাবলে ভালো লাগবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যের ব্যাপারে ওই একই কথা মনে করেন। আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী। সুমন, আমি আগের দিনও যে কথা বলেছিলাম আজ ওই একই জায়গা থেকে শুরু করি, একটাই কারণে। এটা তো সত্যি কথা যে অডিও ক্লিপটায় কার্যত বিপ বিপ ছাড়া অন্য শব্দবন্ধ সেভাবে শোনা যায়নি, কারণ বাকি শব্দগুলো সভ্য ভদ্র সমাজে ব্যবহার করবার মতো শব্দ ছিল না। এবং আরও সবচেয়ে ভয়ঙ্করতম দিকটা হচ্ছে যতগুলো কুৎসিততম গালিগালাজ বর্ষিত হয়েছে সেখানে অধিকাংশ গালিগালাজ ছিল নারীকে কেন্দ্র করে। মাথায় রাখতে হবে এখানে যে আইসি, আমি আইসির জায়গাটাও বাদ দিচ্ছি, তার মা এবং স্ত্রীকে কেন্দ্র করে যখন এই গালিগালাজ হয়, প্রথম কথা এই ঘটনা কুৎসিত, নিন্দনীয়, ধিক্কারযোগ্য। দল হিসেবে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, দল শোকজ করেছে, পুলিশের পদক্ষেপ পুলিশ করবে। আমি শুধু একটা জিনিস আপনাদের সামনে তুলতে চাই, একটা ইনস্ট্যান্ট। একটি সিনেমা 1981 সাল, তপন সিনহার কালজয়ী একটি সিনেমা ছিল আদালত ও একটি মেয়ে, তনুজার অভিনীত অসাধারণ সিনেমা,
যেই সিনেমায় যখন তনুজার উপর নির্যাতন হয় 4 জন ধনী যুবকের দ্বারা, তারপর যখন আদালতে ট্রায়াল চলছিল, বারবার করে যখন বিরোধী পক্ষের উকিলরা তাকে জিজ্ঞাসা করছিলেন তার উপর হওয়া নির্যাতনের শব্দবন্ধগুলো, তার উপলব্ধি ছিল যেন প্রতিটা ট্রায়ালে তাকে একবার করে ধর্ষিত হতে হচ্ছিল। আমার আবেদনটা এই জায়গা থেকে যে লিটন হালদারের স্ত্রী আর মা, আমরা যতই বিপ বিপ করে চালাই না কেন, কোথাও একটা গিয়ে সেই নারীর সত্তাকে বারবার করে বোধহয় আবার আয়নার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে না তো? এই জায়গাটা থেকে আমি বলছি স্ত্রীকে সবথেকে শাস্তি দেওয়া যেত যদি যে অভিযুক্ত তাকে প্রশাসন যদি ন্যূনতম ব্যবস্থা, আমি আবার বলছি যে ব্যবস্থা আমি ওই রাজস্থান বা মধ্যপ্রদেশের মন্ত্রী সম্পর্কে করেছি যে তাকে জেলে পড়া উচিত, যিনি আমাদের ভারতের আইকন সোফিয়া কুরেশি সম্পর্কে ওই কথা বলেছেন, সেই ন্যূনতম ব্যবস্থাটা গ্রেফতারটা যদি অনুব্রত মণ্ডল হতো, বিশ্বাস করুন তার থেকে একজন যাকে এই ভাষায় অপমান করা হয়েছে সেই মা এবং সেই বোনের এর থেকে বেশি শান্তি স্বস্তি আর কিছুতে হতো না। যেহেতু প্যানেলে 8 জনের মধ্যে একমাত্র আমি অনুব্রত মণ্ডলের প্রসঙ্গে বলছি যে আমি তো আইনের ছাত্র নই, আমি যতটুকু জানি সেকশন 35 আন্ডার সাবসেকশন 3 বিএনএসএস, যেটা আগেকার সিআরপিসি 41 ছিল, সেই অনুযায়ী 7 বছরের নিচের অপরাধ হলে তাকে প্রথমে নোটিশ দিতে হবে, এটা আইন। পুলিশ সেই ধারায় তাকে নোটিশ দিয়েছে এবং নোটিশ দিতে পুলিশ বাধ্য। সেকেন্ড নোটিশ ইস্যু হয়েছে, সেই নোটিশ যদি কমপ্লাই না হয় তাহলে উপযুক্ত কারণ না দেখালে নিশ্চিতভাবে পুলিশ ব্যবস্থা নেবে, কিন্তু তার জন্য প্রশ্নটা তো সেখানে না, প্রশ্নটা হচ্ছে যে সে নোটিশ অগ্রাহ্য করে ঘন্টার পর ঘন্টা পার্টি অফিসে বসে থাকছে আর পুলিশ অফিসিয়ালি চিঠিতে লিখছে যে সাবমিটেড নেসেসারি মেডিকেল সার্টিফিকেট, যে ডাক্তারেরই অস্তিত্ব নেই এবং তার সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠে গেছে। আশা করবো এবার একটু আনইন্টারাপ্টেড বলতে দেবেন। আমি এই জায়গাটাতেই আসছি যে কোনো অপরাধীরও অধিকার আছে আইনি সহায়তা নেবার, আদালতের কাছে যাবার। আমি কেন বলছি এই কথা, আপনাদের মনে থাকবে অনুব্রত মণ্ডল ঠিক না ভুল সে বিচার করবার দায়িত্ব আমরা নেই, সেটা আদালত বিচার করবে। অনুব্রত মণ্ডলকে সিবিআই এর আগে দীর্ঘ নোটিশ পাঠিয়েছে এবং অনুব্রত মণ্ডল এই একইভাবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই এর মানে এই কাল বিলম্ব প্রায় 4 থেকে 6 মাস পর্যন্ত কাল বিলম্ব হয়েছে। তাহলে সেদিনকে সিবিআই সাথে সাথে কেন করেনি? নিশ্চয়ই আইনি কিছু প্রতিবন্ধকতা ছিল বলে। আজকে যে কথাগুলো বারবার করে বলা হচ্ছে আইনি শোনা যায় তো রাজ্য পুলিশ ইচ্ছে বলতেই না, না রাজ্য পুলিশ ইচ্ছে করে একটা মামলা করে শিব ঠাকুরের মামলা করে তো কাইন্ডলি অ্যালাউ মি টু কনক্লুড। আমি একটু বলে দিই, মামলা করে অনুব্রতকে আপনার সমস্ত প্রশ্ন কোকুনের মধ্যে রেখেছিল, বক্তব্যটা শেষ করতে দিতে হবে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, আবারও যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন বলেই সেদিনও টুইটটা করেছেন এবং আমি আজও বলছি ভারতবর্ষের সংবাদ মাধ্যমের স্বাধীনতা তো সত্যি সত্যি আশঙ্কার জায়গায়। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমরা সম্ভবত 161তে দাঁড়িয়ে আছি এবং সেটার কারণ কি জানেন সুমন? নিশ্চিতভাবে আপনার কাছে যে ইস্যু সমনটা এসছে সেটা আপনি আইনিভাবে লড়াই করবেন, এবিপি আনন্দ আইনিভাবে লড়াই করবে। বিচার ব্যবস্থার উপর আমার অগাধ ভরসা, আমি কি লড়াই করব আমি দেখে নেব। না তো আমার কথা বললে তো আমায় উত্তর দিতেই হবে। আপনি এতবার ইন্টারাপ্ট করেননি, আমি জানি তৃণমূলের প্রতিনিধি, আপনি কাউন্টার করবেন, এটা খুব স্বাভাবিক, কারণ আপনার কাছে নোটিশটা এসেছে। আপনার জায়গায় থাকলে আমারও নিশ্চিতভাবে খারাপ লাগা, আরো তীব্র অনুভূতি থাকতো, কিন্তু আমাকে কাইন্ডলি অ্যালাউ করুন। আমি শুধু একটা জিনিসই বলি যে আজকে বিপ বিপ শব্দবন্ধ, আমি আবারও বলছি, সবকিছুর ঊর্ধ্বে উঠে কোথাও বোধহয় 2 জন নারী, তাদের কাছে আঘাতটা বড় বেশি মানে অনেক বেশি তীব্রতর হচ্ছে। দ্বিতীয়ত আজকে যখন এই কথাগুলো আমরা আলোচনা করছি সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আমরা যেন ভুলে না যাই কদিন আগে বিবিসির ডকুমেন্টারিটা পর্যন্ত ইউটিউব থেকে তুলে দিতে হয়েছে কারণ গুজরাট দাঙ্গার উপর ডকুমেন্টারি ছিল। আমরা যেন ভুলে না যাই কদিন আগের ঘটনা যে জাস্টিস লোয়া কি করে রহস্যময়ভাবে মৃত্যু হয়ে যায় যখন অমিত শাহর বিরুদ্ধে গুজরাট দাঙ্গা রায় দিতে গিয়ে যান। বা আমরা যেন ভুলে না যাই এই আনন্দবাজার সংবাদ মাধ্যম কিভাবে আক্রান্ত হয়েছে। 52 দিন সংবাদ মাধ্যম বন্ধ করে রাখা হয়েছিল, CI2 নৃশংস আন্দোলন, রক্তাক্ত আন্দোলন। পরের দিন যখন সাংবাদিক ঢুকেছিলেন রক্তাক্ত হতে হয়েছিল। আইনের স্ক্যানারে সমস্ত বিচার হবে। আমরা দর্শকদের উদ্দেশ্যে বলছি যেই অপরাধ করে থাকুক তার সাজা আইন অনুযায়ী। সংবাদ মাধ্যম এখানে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে সে আর আমাদের থেকে ভালো কে জানে, কিন্তু সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে অন্য, প্রশ্ন হচ্ছে যে অরূপ তো একদম সত্যি, অরূপ প্রথম দিন যেদিন এসেছিল তীব্র ভাষায় অনুব্রত মণ্ডলের এই ঘটনার সমালোচনা করেছিল। এবং অনুব্রত মণ্ডলের কেন বলছি না এই অডিও টেপ, এটা তো এখনো প্রমাণিত হয়নি, সত্যিই তো বলছি না, তার কারণ 3টে। এক হচ্ছে এই অডিও টেপ সামনে আসার পর অনুব্রত মণ্ডলের প্রথম ক্ষমা প্রার্থনা, এটা আমি আগেও বলেছি,
এটা আদৌ ক্ষমা প্রার্থনা কিনা সে নিয়ে আমার প্রচুর প্রশ্ন থাকবে। যে একেবারে মহামিছিল দেখে কারা ভয় পেল, বিজেপি কী করে, আমার আর বোলপুরের আইসির সঙ্গে গালমন্দের ফুটেজ পেলো কী করে, কে দিল, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি গালমন্দ যিনি স্বীকার করছেন তিনি গালমন্দকে মেনে নিয়েছেন। পরের চিঠিটা খুব মারাত্মক, সেটা হচ্ছে স্বয়ং সুব্রত বক্সিকে অনুব্রত মণ্ডল চিঠি দিয়ে একেবারে নিঃশর্ত ক্ষমাপ্রার্থী। সুতরাং উনি স্বীকার করে নিয়েছেন। এরপর একটা ভিডিও দেখাবো যে এই অডিওটা তার। এ নিয়ে অনুব্রত মণ্ডল স্বীকার করার পর পুলিশ মহলের কারুর সংশয় থাকতে পারে, কিন্তু বাংলার নাগরিকের কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কোনো সংশয় থাকতে পারে না। আমি এইখানে একবার ভিডিওটা প্লে করাবো যে অনুব্রত মণ্ডল এই অডিওটি সামনে আসার পর তিনি ঠিক কী বলেছেন, কিন্তু তার আগে একবার কেয়ার কাছে চলে যাব। তার কারণ নারী, আমাদের প্যানেলের একমাত্র নারী কেয়া ঘোষ, এর একটু আগে অরূপ বলেছে যে ওই বিপ বিপ শব্দ দিলে বারবার তাদের সেন্সিটিভিটি আহত হচ্ছে। আমার আবার বক্তব্য থাকবে তাদের সেন্সিটিভিটিকে সত্যি সত্যি শুশ্রূষা করা যেত, তারা স্বস্তি পেতেন যদি তারা দেখতেন পুলিশ সক্রিয় হয়েছে, যেটা নিয়ে এই চিঠির পরেও কি মুশকিল আমাদের সংশয় থেকে যাচ্ছে। কেয়া ঘোষের সময় শুরুতেই বলতে চাই, দেখো রে নয়ন মেলে পুলিশের কি বাহার, কেষ্টা করে গালাগাল, আর এবিপির সুমন দেখে চোখ রাঙায় শাসক দল। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। আমার পূর্ববর্তী বক্তা সুমন, উনি আমার ভালো লাগলো, ওনার মধ্যে সহমর্মিতা রয়েছে সেই আইসি লিটন বাবুর, তাঁর স্ত্রী এবং তার মায়ের জন্য। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে মহানুভবতা দেখালেন, আপনি যে সহমর্মিতা দেখালেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দেখাতে পারছেন না কেন? উনি তো নিজে একজন নারী, উনি তো মা মাটি মানুষের প্রতিনিধি, তা ওর মধ্যে আমি কেন দেখতে পাচ্ছি না সুমন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো পুলিশ মন্ত্রী, তার টিমের একজনকে, তার বাড়ির স্ত্রী এবং মাকে যে ভাষায় বিপ বিপ করে গালাগাল দেওয়া হয়েছে এবং যৌন প্রস্তাব দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ রয়েছেন? মহানুভবতা একতরফা হয় না, ইট ইজ নট আ ওয়ান ওয়ে ট্রাফিক। মহানুভবতা তখনই আসবে, আমি অনুরোধ করবো এবিপি আনন্দের মাধ্যমে, আমি নিশ্চিত লিটন বাবুর স্ত্রী এবং মা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখছেন, আমি অনুরোধ করবো ম্যাডাম, এই রাজ্যের পুলিশ এবং পুলিশ মন্ত্রী আপনাদের সম্মানের জন্য তারা লড়ছেন না। আপনার স্বামী যে ওই অডিও রেকর্ডিংটা তিনি কোথাও দিয়েছিলেন বা চলে গেছিল, খবর হয়েছে, সেই কারণে তার ফোনগুলো বাজেয়াপ্ত হয়েছে। আপনাদের বিচার কিন্তু এখনো হয়নি, আপনারা যে বিচার পাওয়ার যোগ্য। যদি অনুরোধ করেন, যদি আপনারা অনুমতি দেন, আমি যাব আপনাদের সঙ্গে কেস করব অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, চলুন আমার সঙ্গে, আমি অনুরোধ করছি। সুমন, আমরা বারে বারে বলছি যে এইগুলো নিয়ে আলোচনা হয়েছে, আমার খালি একটা প্রশ্ন রয়েছে, গালাগাল দিলে দোষ নেই, অথচ গালাগালটা শোনালে দোষ, তাও বিপ বিপ করে। এটা কোন ন্যায়, কোন রাজত্বে বাস করছি আমরা, কোন গণতন্ত্রের কথা বলছি আমরা? আমার আরেকটা প্রশ্ন রয়েছে, আপনারা বলছেন যে প্রেস ইন্ডেক্স কী সব বললেন, আমার খুব মনে পড়ে যাচ্ছে এই রাজ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় একজন ফিল্ম মেকার, তার সিনেমা দেখানোর অনুমতি পাওয়া যায়নি। অনুমতি মানে কি, আমরা দেখেছিলাম যে যাদবপুরের ভেতরে কি সেখানে অসভ্যতামি চলেছিল। এই রাজ্যের পুলিশও কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি যারা অসভ্যতামি করেছে। না, এটা ভারতবর্ষে প্রেস ফ্রিডম ইন্ডেক্স পড়ছে, সেই জন্যই তো পশ্চিমবঙ্গের শাসকদের উচিত যে প্রেস ফ্রিডম ইন্ডেক্সটা এই রাজ্যে যাতে আপহেল্ড হয় সেই ব্যবস্থা করার, যাতে বিজেপি সরকারকে দেখিয়ে দেওয়া যায় যে বিরোধী শাসিত রাজ্যে কি রকম সংবাদপত্রের স্বাধীনতা, আর যাতে এই ধরনের চিঠির পাহাড় না জমে। প্রেস ইন্ডেক্স ভারতবর্ষ তো সমস্ত রাজ্যের সমষ্টি, প্রেস ফ্রিডম ইন্ডেক্সটা তো এই যে এই রাজত্বে যেগুলো চলছে আপনার সঙ্গে বা অন্যান্য সংবাদ মাধ্যম, পোর্টাল, ইউটিউব, যাদের বিরুদ্ধে কেস করা হয়েছে, গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে, এগুলো দিয়েই তো প্রেস ইন্ডেক্স বা প্রেস ফ্রিডম ইন্ডেক্স বর্ণিত হয়। আমার মনে আছে মহারাষ্ট্র একটি ঘটনায় অন্য একটি সমাজ মাধ্যম, তাদের যে এডিটর, তাকে বাড়ি থেকে, সেই সময় কংগ্রেসের এবং ওই শিবসেনা উদ্ধব ঠাকরে সরকার ছিল, বাড়ি থেকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়ে গেছিল। এগুলোই তো প্রেস ফ্রিডম ইন্ডেক্স নিশ্চিত করে। এর আগে বাম আমলে আমরা দেখেছি, মাস্টারমশাই আপনি কিছু শোনেননি, আপনি কিছু দেখেননি। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাই, এই যে এখানে আমরা যেটা কি দেখছি যে এই বিক্রমজিৎ সাউ, তাকে সাসপেন্ড করা হলো তিনি থ্রেট করেছেন বলে, অনুব্রত মণ্ডলকে কেন নয়? কেন অনুব্রত মণ্ডল তিনি পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, তিনি কার্যত উনি চ্যালেঞ্জ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন এবং
বিরোধী এবং শাসক দলের সমস্ত মানুষকে, দেখো আমি হচ্ছে গুড় বাতাস, আমি হচ্ছে উন্নয়ন, আমি হচ্ছে চড়াম চড়াম। তাই এবং বিক্রমজিৎ সাহুকে 8 ঘন্টার মধ্যে 8 ঘন্টা 8 আওয়ার্স কোনো রকম ব্যবস্থা নেওয়া যাবে না। যে রাজ্যে ওই আপনার স্টুডিও থেকে বেরোনোর সময় অভয় আন্দোলনের সেই ছাত্র সমাজের একজন ছাত্র, তাকে বেরোনোর সময় গাড়ি থামিয়ে গ্রেফতার করা হয়েছিল, ক্রিমিনালের মতো রাস্তায় গাড়ি থামিয়ে গ্রেফতার করা হয়। অনুব্রত মণ্ডলের বেলায় সে 4 ঘন্টা অফিসে থাকে, সে 4 ঘন্টা দিব্যি ঘুরে বেড়ায়। তার কি অসুস্থতা আমি জানি না, কোন ওষুধ খায়, কোন মেডিকেল সার্টিফিকেট পায় এবং কোন ম্যাজিক্যাল ওষুধ, 28 টাকার ওষুধ নাকি 2800 টাকার ওষুধ আমি জানি না সুমন, কিন্তু এটুকু জানি যে এই রাজ্যে অনুব্রত মণ্ডলের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা না আছে পুলিশের, না আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ ফ্র্যাঙ্কেনস্টাইন যখন বড় হয়ে যায় তখন এই অবস্থাই হয় বোধহয়। আমি এইখান থেকে, যেহেতু অনুব্রত মণ্ডলের কথা এত হচ্ছে, অনুব্রত মণ্ডল সেই যে তথাকথিত ক্ষমা চাওয়ার ভিডিও, তাতে বলেছিলেন যে পুলিশের সঙ্গে তার কী রকম সম্পর্ক, পুলিশকে তিনি কত সাহায্য করেন। আমার প্রথম দুটো বাক্য নিয়ে সেদিনও প্রবল আপত্তি এবং প্রশ্ন ছিল যে পুলিশকে তিনি সাহায্য করলেন তার বিনিময়ে সেই পুলিশ কি দিল। আমি বলছি, পুলিশকে রাজনীতিবিদদের সাহায্যের জন্য বেঁচে থাকতে হয় নাকি? পুলিশকে সংবিধান, এই দেশের আইন ব্যবস্থা সেই সুযোগ দিয়েছে যে কোনো মূল্যে ভারতবর্ষের রাষ্ট্রের অথবা কোনো রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের। তার জন্য রাজনীতিবিদদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় নাকি পুলিশকে? অত্যন্ত আপত্তিকর প্রথম দিকের অংশ, কিন্তু তা সত্ত্বেও অনুব্রত মণ্ডলের সেদিনকার বক্তব্য আপনাদের সামনে আবার তুলে ধরব। পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি, পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি এখান থেকে পরবর্তী বক্তার কাছে যাব, কিন্তু আবার আমার প্রশ্ন থাকবে যে পুলিশকে অনুব্রত মণ্ডল এত সাহায্য করেছেন, বিনিময়ে সেই পুলিশ তিনিও আবার কিছু দেননি, তো এই প্রশ্ন তো থাকবেই। কৌস্তব কি বলে? মমতা ব্যানার্জি কথা বলেছিলেন যে অনুব্রতকে বাঁচাতে আমি শেষ অবধি যাব, কি করেছে কেষ্ট? সুমন দাসকে যে চিঠি এসছে, ওই চিঠির তলায় ওসি বীরভূম নাকি লেখা আছে, ওটার নাম ওসি বীরভূম নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এ কাজ করিয়েছেন, চিঠি পাঠিয়েছে এবিপি আনন্দকে। এটা শুধু আজকে না, যেদিনে ঘটনা ঘটেছে তার পরের দিন 3 জন ইউটিউবারকে, 5 জন ফেসবুক যারা এই অডিও দিয়েছিল তাদেরকে ডিসি র্যাঙ্কের পুলিশ অফিসাররা, আমি আগের দিন ঘন্টাখানেকে বলেছিলাম, তারা ফোন করে বলেছিল আপনারা ইমিডিয়েট উইথড্র করুন, নাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ গলা অনুব্রত মণ্ডলের নয়, এটা এআই দিয়ে করা হয়েছে। এবং এমনকি অনুব্রত মণ্ডল নিজেও আনন্দবাজার.com-কে বলেছিল এটা আমার গলা না, এটা এআই দিয়ে করা হয়েছে। শুধু তাই না কৌস্তব, ভয়ঙ্কর তার কারণ হচ্ছে তারপর দেখা গেল অনুব্রত ঘনিষ্ঠ এবং তার হয়তো আইনজীবীরা তারা এই একই কথা বলতে শুরু করলেন 2 দিন পর। একদম একদম। আসলে সুমন দা, আসলে কি জানো তো, আসলে হচ্ছে অনেকটা কুশিক্ষা, আমি অশিক্ষা বলবো না, অনেক মানুষ শিক্ষা পায় না আজকে সমাজে। অনেকটা কুশিক্ষার অনেকটা পাওয়ার, অনেকটা কুশিক্ষার অনেকটা পাওয়ার যদি মানুষের কাছে চলে আসে না, তাহলে এইরকম ঘটনা ঘটতে থাকে। আমি বলছি সুমন দা, আরেকবার চালাবে নাকি প্যাকেজটা? আমি তো ঘন্টাখানেক করেছি। সে সময় সিবিআই ইডি যখন ওকে ধরার চেষ্টা করছে, গরু পাচারে যখন অনুব্রত আক্রান্ত, তখন ওর নাকি কি একটা হয়েছিল, বিপকোষ নাকি বলি, বিপকোষ বলি, বিপকোষে কি একটা ডিজিজ হয়েছিল, এসএসকেবে গিয়ে ভর্তি হয়ে গেল উডবার্নে। তখন দেখা গেল যে সার্টিফিকেট দিয়েছিল ডাক্তার, সেই ডাক্তার আবার এবিপি আনন্দকে বললো যে আমাকে জোর করে এই সার্টিফিকেট, গান পয়েন্টে আমাকে সার্টিফিকেট দিতে হয়েছে, তোমরা বাড়িতে পাঠানো হয়েছে জোর করে, বাড়িতে অন ক্যামেরা বলেছিল। একদম একদম। কথা হচ্ছে লিটন সাসপেন্ড হবে, লিটনের ফোন কেড়ে নেওয়া হবে। আমরা সেদিনও কথা বলেছিলাম, অনুব্রত গালাগাল দিয়েছে, এটা অপরাধ না। এবিপি আনন্দ কেন অডিওটাকে বিপ 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 বলে চালাচ্ছে, এটা অপরাধ। অনুব্রত গালাগাল দিতে পারবে। আমি বলছি কে আপন কে পর? রাজীব কুমার আপন, লিটন হালদার পর। রাজীব কুমারের জন্য সিবিআই যখন আসে, রাজীব কুমারের জন্য দৌড়ে যাওয়া যায়, কিন্তু লিটন হালদারের পাশে দাঁড়ানো যায় না। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির হাত অনুব্রতর মাথায়, দিদির হাত মাথায় বলেই আজকে 3 ঘন্টা 4 ঘন্টা মিটিং করলেন। নির্লজ্জ ছাড়া কি বলবেন আপনি? 3 ঘন্টা 4 ঘন্টা মিটিং করলেন। কাদের সাথে মিটিং করলেন সুমন দা? বিধায়ক। কার সাথে মিটিং করলেন? জেলা পরিষদের নেতা। কার সাথে মিটিং করলেন? মন্ত্রী। তারা বেরিয়ে বললেন না অনুব্রতের সাথে আমরা মিটিং করিনি। মিটিং করলেন। এবং আমি বলছি ফেস টাইম চেক করা হোক, মুখ্যমন্ত্রীর ফেস টাইম কে চেক করবে? চেক করার লোক নেই তো। পুলিশ তো দলদাস। পুলিশের কাজ হচ্ছে
পুলিশের কাজ হচ্ছে খালি পদ হয়ে মমতা ব্যানার্জির বাড়িতে খিচুড়ি বিতরণ করা, এইটাই হচ্ছে পুলিশের কাজ হচ্ছে। জবে থেকে সুমনদা কালীঘাট থানায় পুলিশ ফাইল মাথায় দিয়ে লুকিয়ে পড়েছিল না, ফাইল মাথায় দিয়ে লুকিয়ে পড়েছিল তৃণমূলের দুষ্কৃতীরাজের বিরুদ্ধে, তবে থেকে পশ্চিমবাংলার এই অবস্থা। শুধু কালীঘাট নয়, আলিপুরটা। আলিপুর আমি বলছি সুমনদা, একটা কথা বলবো, নন্দীগ্রামে ঘটনা ঘটেছিল আমরা জানি। আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিল ট্রিগার হ্যাপি সরকার নয়। সেই সময় প্রচার হয়েছিল যে তালপাটির খাল নাকি রক্তে ভেসে গেছে, বাচ্চারা মারা গেছে, খুন হয়ে গেছে মহিলাদের কৃষক কেটে নেওয়া হয়েছে, ব্যাপক প্রচার হয়েছে। এবিপি আনন্দও তো দেখিয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের চিঠি এসেছিল নেই কোনোদিন এবিপি আনন্দে? এরকম চিঠি তোমায় ফেস করতে হয়েছে? এবিপি আনন্দে কোনোদিন করতে হয়নি। আসলে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। সুমন থেকে যদি চিঠি, ও গালাগাল দেবে মামাসি তুলে, ও বিপ 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 চালাবে, ও হচ্ছে কেসিনাক পড়াবে, কেসিপালের ছাতা পড়াবে, ও কেসি 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 বলে গালাগাল দেবে, আর তুমি যদি সেটা সম্প্রচার করো, তুমি যদি বলো এটা অন্যায়, তাহলে তোমাকে চিঠি পাঠাতে হবে। গোটাটা করছেন মমতা ব্যানার্জি। আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, গোটাটা মমতা ব্যানার্জি করছেন। মমতা ব্যানার্জির নির্দেশে, মমতা ব্যানার্জির নেতৃত্বে টেরার, ভয়ের পরিবেশ, পুলিশ দিয়ে সন্ত্রাস করে, এটাকেই বলে ফ্যাসিবাদ, এটাকেই বলে স্বৈরাচারী মনোভাব। যা হচ্ছে, যা অত্যন্ত নিন্দাকর। আমি বলছি লিটনের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আজকে অরূপদা এখানে বললে না, অরূপদা দলে গিয়ে বলুন, দলের অভ্যন্তরে মিটিংয়ে বলুন, ওনার আজকে দরদ জেগে উঠলো বউয়ের জন্য, মায়ের জন্য। আমি বলছি কান ধরে অনুব্রতকে টেনে নিয়ে আসতে হবে, পিটিয়ে অনুব্রতকে ঠোকাতে হবে গারদে। যারা এই অসভ্যতা করে তাদের তাহলেই তো সুবিচার পাবে, তবেই তো পোয়েটিক জাস্টিস পাবে ওর বউ মা। লজ্জা। বেশ, আমি অরূপের কাছে যাব, কিন্তু তথ্যের খাতিরে আমার এটা বলতেই হবে যে সেই সময় অর্থাৎ বাম আমলে আমরা যারা টেলিভিশন সাংবাদিকতা এসেছি, প্রিন্ট সাংবাদিকতায় তো বটেই, সেইখানে প্রহিত হতে হয়েছে। একেবারে রিগিংয়ের ছবি তুলেছি বলে মাটিতে ফেলে বাঁশ দিয়ে এমন মারা হয়েছে যে প্রহিত হয়ে চিকিৎসাধীন থাকতে হয়েছে। কিন্তু আমি ওর সঙ্গে এখানে সম্পূর্ণ ডিফার করছি যে সেই সময় সাংবাদিকতার স্বর্গরাজ্য ছিল না, C2 আনন্দবাজার অফিস বন্ধ করে দিয়েছিল, এবং আমার ঘটনার পরবর্তী এইটুকু অংশ আপনারা জানেন, আপনারা ইতিমধ্যেই দেখেন, সেই ফুটেজও আছে যে একেবারে মাটিতে ফেলে বাঁশ দিয়ে মারা হচ্ছে। এর পরের আরেকটা অংশ আছে। সুস্থ হওয়ার পর রাইটার্স বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়ে আমায় ডাকলেন। আমি হতবাক হয়ে গেছিলাম। গেলাম। শুধু আমি নই, সেই সময় টেলিভিশনের আরও তিনজন শীর্ষকর্তা তাদের প্রতিষ্ঠানে শীর্ষকর্তাকে ডেকে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য হাত জোর করে তার পুত্রের বয়সী একজন সাংবাদিকের কাছে, একজন নবীন সাংবাদিকের কাছে ক্ষমা চেয়েছিলেন। স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমার দলের ছেলেরা করেছে, আমি ক্ষমা প্রার্থী, আমার কিচ্ছু বলার নেই। একা ডেকে বলতে পারতেন, বলেননি। সেই সময় টেলিভিশনে 3জন স্টলওয়ার্ডকে দেখে, এখনও তারা 3জনই পেশায় আছেন, পেশায় না থাকলেও তারা জীবিত আছেন, হাত জোর করে তৎকালীন মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন। আমি জানি না, এটা তথ্যের খাতিরে আমার বলতেই হবে, কিন্তু যেহেতু কৌস্তব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যে এই যে মেডিকেল সার্টিফিকেট আর ডাক্তারবাবুদের জোর দেওয়ার অভিযোগ, সেটা কিন্তু এখন উঠছে তা নয়, ওই সিবিআইয়ের তলপের সময় উঠেছে। এবং ঘটনাচক্রে এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে ডাক্তারবাবু তার ট্রমার কথা, তার দুঃস্বপ্নের কথা একদিন নয়, পর 2 দিন উগরে দিয়েছিলেন। কি বলেছিলেন খুব ছোট করে, এই না নাটশেল দেখাবো। বোলপুরের আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনায় পরপর 2 দিন পুলিশের তলব এড়াতে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল। মেডিকেল সার্টিফিকেট উনি অসুস্থ, এটাই ডাক্তারবাবু যেটা বলেছেন যে ওনার অ্যাটলিস্ট 5 দিন রেস্টে থাকা দরকার। এই প্রেক্ষাপটে বিরোধীরা কটাক্ষ করে বলছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হোক বা পুলিশ, অসুস্থতার কারণ দেখিয়ে তলব এড়িয়ে যাওয়া অনুব্রত মণ্ডলের নতুন কোনো পন্থা নয়। অতীতে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে 10 বার তলব করেছিল সিবিআই, তার মধ্যে 9 বারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। এমনকি ছুটিতে থাকাকালীন অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিৎসক, জানিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। এরপর এবিপি আনন্দর কাছে বিস্ফোরক দাবি করেন সেই চিকিৎসক। গোষ্ঠী করেছিলেন নাকি কোনো জোরপূর্বক? এখন ওনার পজিশনটাই যথেষ্ট, এটা তো আর সাধারণ মানুষের রিকোয়েস্ট নয়, এটা অনুব্রত মণ্ডলের রিকোয়েস্ট। এখানেই প্রশ্নটা উঠেছিল, একজন সরকারি চিকিৎসককে অনুব্রত মণ্ডলের বাড়িতে যেতে নির্দেশ দিয়েছিলেন কে? চিকিৎসক দাবি করেছিলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের তৎকালীন সুপার। আমি বুদ্ধদেব মুর্মু স্যারকে জিজ্ঞেসও করেছিলাম যে আমি যে প্রেসক্রিপশনটা করব সেটা লিখবো কোথায়।
তো উনি বললেন যে লেখা আপনি আগে গিয়ে দেখুন তো। তারপরে আমি বললাম যে না, একটা প্রেসক্রিপশন তো করতে হবে, সেটা আমি লিখবো কোথায়? তখন বললেন একটা সাদা কাগজে লিখে দেবেন। এই বক্তব্যের সপক্ষে একটি অডিও ক্লিপ দেন সরকারি চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। স্যার, ওটা যে লিখবো, ওটা কি হসপিটালের টিকিটে লিখবো নাকি কোথায় লিখবো? না, কিছু লেখালেখির দরকার নেই, আগে জানতো না। ওটা তো আমাকে একটা জিনিস প্রেসক্রিপশন তো করতে হবে, সেটা মানে কোথায় লিখবো? প্রেসক্রিপশন এমনি কাগজে প্রেসক্রিপশন করুন না। বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের মুখে আবার শোনা গেছিল স্বাস্থ্য দফতরের নির্দেশের কথা। আমাদের জেলা প্রশাসনের নির্দেশে আমাদের এসআরডি এর যিনি চেয়ারম্যান আছেন সেই নির্দেশ মতোই আর কি ওনাদের বাড়িতে চিকিৎসক পাঠানো হয়েছিল। মানে অনুব্রত মণ্ডলের বাড়িতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে এটাকে নির্দেশটা কারা দিয়েছিল আপনাদের? হ্যাঁ, জেলা প্রশাসন। স্পষ্ট হয়ে গেছিল অনুব্রত মণ্ডলের দাপট কতটা। উজ্জ্বল কেরিয়ারের একজন ডাক্তারবাবুর ওপর কি ভয়ঙ্কর চাপ নেমে আসতে পারে, তা সত্ত্বেও কয়েক ঘন্টার মধ্যে তিনি মুখ খুলতে পারেন। আজকে চন্দ্রনাথ অধিকারী ডাক্তারবাবু দেখিয়ে দিলেন। আমি একটা মাওবাদী ডেরায় গেলাম বেড়াতে। সেখানে আমার গাড়ি থামিয়ে মাথায় রিভলভার টেলিয়ে মাওবাদীদের সর্দার আমাকে বলছে যে এটা লিখে দিন। তারপরে আমি তখন সেটা লিখলাম। আমি আপনার মাওবাদী এবং যে উদাহরণটা দিলেন সেটা প্রতীকী এবং রূপক অর্থে ধরলাম, অনেকে অবশ্যই তা ধরবেন না। আমি যখন বেরিয়ে আসছি তার কিছুক্ষণের মধ্যে আমার কাছে আরেকটা ফোন আসে যে স্যার, ওই যে আপনি সাদা কাগজে লিখলেন ওটাতে সুপার সাহেব হসপিটালের স্ট্যাম্প লাগাতে বারণ করছে। সেটারও কল রেকর্ডিং আমার কাছে আছে। ফোনটার কথা বলছেন, যার কল রেকর্ডিং আপনার কাছে আছে, ফোনটা কে করেছিলেন? এটা হসপিটালের ওই মেল সিস্টার, আচ্ছা, যে আমার সাথে এসেছিল। আচ্ছা আচ্ছা। সে আমাকে কল করে জানালো যে হসপিটাল থেকে সিল দিতে কেউ রাজি হচ্ছে না এবং সুপার সাহেব মানা করেছে হসপিটালের সিল ইউজ করতে। এবার যখন পুলিশ অনুব্রত মণ্ডলকে ডাকছে তখনও হাতিয়ার সেই মেডিকেল সার্টিফিকেট। তৃণমূল ছাড়া অন্য যে কোনো পার্টিকে যদি আজকে পুলিশ ডাকে তো পুলিশ তাকে ঘাট ধরে নিয়ে মানে দরজা ভেঙে তাকে বের করে নিয়ে যায়। আজকে পুলিশেরও হিম্মত হচ্ছে না যে অনুব্রত মণ্ডলকে দরজা ভেঙে নিয়ে যাক। কি বলবো, মানে আমাদের তালিবানদের মতন সেই অবস্থা যে সেখানে কিছু করতে পারবে না, ওপেনলি এইসব অন্যায় চলছে। এবং এমন একটা রাজ্যে আমরা বাস করছি, সেখানে আমরা সব কিছু বুঝতে পারছি, কিন্তু আমাদের দু হাত পা বাঁধা, কারণ সরকার চলছে, সবাই চুপ। ওনার কাছে কোন ডাক্তারবাবু কি সার্টিফিকেট দিয়েছেন এগুলো আমাদের পক্ষে এত ডিটেল এখানে বসে জানা সম্ভব না। ফলে এই মুহূর্তে মানে বিস্তারিত খোঁজখবর না নিয়ে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না। রোগী এক, হাতিয়ারও সেই এক, মেডিকেল সার্টিফিকেট, শুধু ডাক্তার পাল্টে গেছে। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। অন্য বক্তাদের বলার পর বিশেষ করে অরূপের প্রচুর প্রতিযুক্তি আছে। আমি আগে অরূপের প্রতিযুক্তি, আমি শুধু কৌস্তবকে বলতে চাই, সিপিএম এর আমলে কিরকম মানে মরুদ্যান ছিল, বুদ্ধবাবু বলতেন তো বারবার করে। নন্দীগ্রামের সময় আপনার মনে থাকবে, আমি নাম করছি না, দুজন সাংবাদিক যাদেরকে কার্যত গুম করে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই সময় সম্পদ তপন শুকুর ধরা পড়ে, নইলে সেই সাংবাদিকরা হয়তো আজকে বেঁচে থাকতেন না, পৃথিবীর আলো দেখতেন না। দ্বিতীয়ত বুদ্ধবাবু চলে গেছেন, তার সম্পর্কে বলা কোনো মন্তব্য সমীচীন নয়। কিন্তু এই যে বুদ্ধবাবু মার্জনার কথা বলছিলেন, বুদ্ধবাবু তো অনেকবার মার্জনা চেয়েছেন। মনে থাকবে CI2 সম্মেলনে এই নজরুল মঞ্চে যে সমাবেশ হয়েছিল, বলেছিলেন আনফর্চুনেটলি আমি এমন একটা দল করি যারা বন্ধ দেখে এবং আমাকে চুপ থাকতে হয়, পরের বার থেকে আমি চুপ থাকবো না। 4 মাসের মধ্যে আবার C2 বন্ধ দেখেছিল, বুদ্ধবাবু কিন্তু কিছু কথা বলতে পারেননি। দ্বিতীয়ত যেটা বারবার করে এখানে বলা হচ্ছে, কেউ বললো, কৌস্তব বললো যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা না, আইসির ফোন কেন নেওয়া হচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে সুমন, অ্যাজ পার আওয়ার ল, অ্যাজ পার কনস্টিটিউশন, রাইট টু প্রাইভেসি ইজ ফান্ডামেন্টাল রাইট হুইচ ইজ অ্যাভাব ক্রিমিনাল অ্যান্ড সিভিল। আজকে অনুব্রত মণ্ডল যে কাজ করেছেন এটা ক্রিমিনাল অফেন্স, যে গালিগালাজ করেছেন, থ্রেট করেছেন, সেটা আন্ডার ক্রিমিনাল জুরিসডিকশন আসবে। কিন্তু রাইট টু প্রাইভেসি, কারুর ফোন আপনারাও যখন ফোনও নেন তখন আপনারা পারমিশন নেন যে আপনার কলটা রেকর্ড করছি, উইদাউট কনসেন্ট যদি করেন তাহলে সেটা ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশন, যেটা তার কারণ আমাদের দুই তরফে না নিলে কে কাকে ফোন করেছে আমি জানবো কি করে? হ্যাঁ, দুজন ব্যক্তি ধরুন A এবং B, দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে যে এই ভারতবর্ষকে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে। সেই কথোপকথনের অডিও সুমন দে পেলেন এবং সেটি তিনি দেখাবেন না, পুলিশকে সহযোগিতা করবেন না, বলা হবে যে রাইট টু প্রাইভেসির জন্য দেখানো হবে না। এই আইনি অপব্যবহার দয়া করে করবেন না। সুমন দে যদি প্রাণবন্ত অডিও যে পুলিশ আধিকারিকের আমি বলছি একদম, আমি বলছি অরূপের ব্যাখ্যায় আমি বলতে পারতাম যে পুলিশ যদি যিনি কমপ্লেনেন্ট তার ফোন যেমন নিয়েছে
যার বিরুদ্ধে অভিযোগ অনুব্রত মণ্ডলেরও ফোন নিত বা সেটা প্রক্রিয়ায় থাকতো, আমাদের কিচ্ছু বলার নেই। হ্যাঁ, দুপক্ষের ফোন নিয়েই তো দেখতে হবে কোন ফোন থেকে কোন ফোনে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই প্রক্রিয়াটা এইটাই, যদি আমি যেটা বলছি এটা যদি সম্পূর্ণ প্রক্রিয়া হয় সেটা অসম্পূর্ণ। তার কারণ শুধুমাত্র কমপ্লেনেন্টের অর্থাৎ অভিযোগকারীর ফোন এখনো পর্যন্ত পুলিশ দুটো ফোন সিজ করেছে, উল্টো দিকে অনুব্রত মণ্ডলের ফোন সিজ করা হয়নি। আমার সংশয়টা আরো তীব্র, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল যদি তথ্য প্রমাণ লোপাট করেন, আমি বলছি ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমার প্রশ্ন এই লং রোপটা না, আমার এক সেকেন্ড আচ্ছা, আমি ধরে নিচ্ছি একদম, আমি কেয়ার কাছে যাবো। একটা জিনিস আমায় বলো, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে রাইট টু প্রাইভেসি ইত্যাদি সব আছে। আমি বলছি আমি কমপ্লেনেন্টে দুটো ফোন সিজ করেছি, আমি দীর্ঘ সময় দিচ্ছি, যার বিরুদ্ধে অভিযোগ তার ফোন এখনো সিজ করেনি, তার সাবমিটেড নেসেসারি মেডিকেল সার্টিফিকেশনে আমি খুব খুশি। আমার বক্তব্য যে এই লং রোপ এটা বিরোধীরা পায় না, একেবারেই পায় না। লং আমাদের যদি এক্ষুনি বলি, পারলে অফিস থেকে, আপনাদের অফিস থেকে এসে গ্রেফতার করে নিয়ে যাবে, কারোর দরজা ভেঙে নিয়ে যায়, কারোর বাড়িতে রাত 1টার সময় লোক পৌঁছে যায়। আচ্ছা বেশ, আমার একবার অনেকক্ষণ ধরে বেচারা সৌম্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট টু মডেস্টি নেই। আমি কারোর কাছে না, আমি সৌম্যর কাছে যাব। সৌম্য বিরোধী দল করে এবং এ রাজ্যের বিস্তৃত অভিজ্ঞতা। আজকে অবশ্য সৌম্যর এক সতীর্থ তৃণমূল কংগ্রেসে চলে গেছেন, কিন্তু সেই যন্ত্রণা অন্য জায়গায়। সৌম্যর এই বিষয়ে বক্তব্য জানতে চাই। না সুমনদা, ভালোই তো আলোচনাটা শুনছিলাম, খুব সুন্দর। তো আপনি আজকে শোটার নাম একটু পরিবর্তন করতে পারতেন, ঘণ্টাখানেক সঙ্গে সুমন না দিয়ে ঘণ্টাখানেক সঙ্গে সমন দিয়ে দিন, ভালো লাগবে শুনতে, মানে মানুষ। তো আপনার তো এলিভেশন হচ্ছে, মানে প্রতিদিন আপনাকে দেখে মাঝে মাঝে অনেক আমার একটা বক্স ফাইলে হয় না এখন। হ্যাঁ, অনেক বছর 4.5 আপনাকে দেখে এখন অনেকেই মানে 100-র উপর ভাববে যে বাপরে আপনার মুকুট এখন কত ভালো। কারণ আমরা এতদিন ধরে গাঁজা কেস খেতাম, এখন আপনিও খাচ্ছেন, খুব সুন্দর। যাই হোক, এখন আপনি দাদার কীর্তি নিয়ে এত বড় আলোচনা করছেন, তো ভাবতেই হয়। আচ্ছা, আপনি পুলিশকে, আমি বুঝতে পারলাম না, এই কোন বাংলার কত বড় বীরপুঙ্গব পুলিশ, বাবা বীরভূম পুলিশ, যাদের সাহায্য করার জন্য, যাদের পুলিশের পাশে দাঁড়ালো হলো, পরিবারটার পাশে দাঁড়ালো। এতক্ষণ ধরে বিতর্ক হচ্ছে কেন বিপ, কোথায় বিপ, কেন বিপ দেবেন না। পুলিশ কত এফিশিয়েন্ট ভাবুন। আপনার সংবাদপত্র শুধু আপনার নয়, সংবাদ মহলকে একটা বার্তা দিল, ভাই তোমরা যদি এরকম করো তাহলে আগামী দিনে আপনি তো জুঝে নেবেন। এবিপি আনন্দ বড় সংবাদ মাধ্যম, সে জুঝে নেবে। আপনি একটা ছোট ইউটিউবারের কথা ভাবুন তো, তাতে গুটিয়ে বাড়ি চলে যেতে হবে। আপনি ভাবুন তো, একটা ছোট্ট চ্যানেল, কী নামটাম আজকে বলছি না, তাকে পুলিশের থানায় ডেকে নিয়ে তাকে অত্যাচার করা হয়েছে দিনের পর দিন। অনেক খবর আমরা রাখি, কিন্তু এটা প্রতিনিয়ত ঘটনার, প্রতিদিন এইভাবে গণতন্ত্রের গলা টিপে ধরে পুলিশ। নির্দেশ কার? কালীঘাট আর ক্যামাকস্ট্রিটের নির্দেশ ছাড়া পুলিশের হিম্মত আছে, ক্ষমতা আছে, কিছু করবে, এ রাজ্যে পাতা নড়ে। আর আপনি বীরভূম ভাবছেন অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করবে? আমরা সবাই এখানে যারা বসে আছি সব মূর্খের স্বর্গে বাস করছি। অনুব্রত মণ্ডল আজকে, আরে আপনার কপাল ভালো যে আপনার বাড়ির সামনে এতক্ষণ পোস্টার পড়েনি, জাজের বাড়ির সামনে পোস্টার পড়ে গেছিল, আপনি কেন ভুলে যান? আপনার কপাল ভালো যে আমরা যারা বিরোধীরা রাজনীতি করি, তারা গ্রামে গিয়ে দেখুন হাজার হাজার ছেলেমেয়ের কাছে পুলিশকে একটু ডাইরেক্ট বলতো, তো ওকে গাঁজা কেস দিয়ে দেয়। বীরভূমের সেই ছেলেটার কথা ভাবুন যে বিরোধী রাজনীতি করে। এসপিকে ঘড়ি দেখিয়ে টাইমলাইন ফিক্স করছে। এসপিকে বলছে আমি 45 মিনিট সময় দিচ্ছি, নইলে গ্রাম জ্বালিয়ে দেবো। তো সেইটা তো আজকে নয়, অনেক দিন আগে। অরূপ তাহলে বলুক সেদিনের পরে মুখ্যমন্ত্রী কি করেছিল। এই যে অরূপ বলছে না, রাইট টু প্রাইভেসি, তারপরে ডিফামেশন, কত কথা, কত আইনের কথা বলছে। আমি ভাবছি যে তাহলে ওই চরাম গুড় বাতাসা কাদের উদ্দেশ্যে বলতো? আজকে বলতো উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, আজকে এই যে ঘড়ি ধরে 45 মিনিট গ্রাম জ্বালিয়ে দাও। আরে বকটুই কাণ্ডের পরে মুখ্যমন্ত্রী কাউকে ভরসা করেননি, একমাত্র অনুব্রতকে ভরসা করেছিল। আপনি সেই রাজ্যে দাঁড়িয়ে কেন ধরবে বলুন তো? কি কারণে? ওর লিটনের চাকরি যাবে, ওর চাকরি শিগগির যাবে। আর অনুব্রত বাবু বহাল তবে তোর মাথায় অক্সিজেন যায় না,
দিদির বদৌলতে আরও বড় পদ পাবে। তার কারণ এর পেছনে অনেক বড় নেক্সাস। এই বীরভূম পুলিশের একটা বড় অংশ জড়িত। এই বীরভূমের নেতারা শুধু এই কালীঘাট ক্যামাক স্ট্রিট নয় সুমনদা, এই বীরভূম হচ্ছে তৃণমূলের একটা বড় অংশ। আজকে প্রশ্ন করে যেতে চাই কেন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায়? তাহলে কি কোথাও এই ক্র্যাশার, গরু, বাড়ি, কয়লা ইত্যাদি টাকা পয়সা, তাহলে কি অনেক বড় নাম বলে দেবে? তাহলে কি অনুব্রতর কে পুলিশ ধরলে তাহলে আরো বড় নাম চলবে? আপনি বলুন তো, এ রাজ্যে কোন নেতা আছে তৃণমূলের অরূপ পারবে রাত্রেবেলা রাজীব কুমারকে ফোন করতে? উত্তর দিক। অত রাত্রে বেলায় কে রাজীব কুমার, কাকে এত বড়? রাজীব কুমার পশ্চিমবঙ্গ পুলিশের ডিআইজি। একটাই শুধু সৌম্য, প্রথম কথা ডিজি, দ্বিতীয় কথা হচ্ছে অনুব্রত বলছেন যে রাজীব কুমার ফোনে, মানে সেটা দেখাচ্ছেন হচ্ছে এই আইসিকে যে আমি ডিজির সামনেও তোমায় গালিগালাজ করতে পারি, কিন্তু সত্যি টেলিফোন লাইনের ওপাশে রাজীব কুমার আছেন কিনা এটা অবশ্য বোঝা যাচ্ছে না। কিন্তু আমার কথা হচ্ছে চমকাচ্ছেন, যাকে বাংলায় বলে। না চমকাচ্ছে ধমকাচ্ছে কি করছে সেটা বড় কথা নয়। তাহলে কে রাজীব? কিন্তু তাতে অপরাধ আরো বাড়লো যে আমি ডিজির নাম করে তার অধস্তনকে আমি হুমকি দিতে পারি। আমি এই পেছনের লাইনে রাজীব কুমার না কে রাজীব সেটা বলুক, তাহলে কে? পুলিশ তাহলে কগনিজেন্সে নেবে না কেন? আজকে আপনাকে নেওয়া সোজা, একটা বিরোধী দলকে নেওয়া সোজা, একটা অন্য দলের রাজনীতির লোককে করা সোজা, সাধারণ মানুষকে কেস দেওয়া সোজা। কোথায় একটা লোক কাকে 20 লক্ষ টাকা ধার নিয়েছিল তাকে নিয়ে এসে জেল খাটিয়েছে অনুব্রত মণ্ডল। এই রাজ্যে আইনের শাসন, নিত্যানন্দ চট্টোপাধ্যায় আইনের শাসন, আর অনুব্রত মণ্ডল জেলে আমাদেরকে বোকা ভেবেছেন। যতক্ষণ থাকবে দিদির হাত ততক্ষণ অনুব্রত কখনোই খাবে না জেলের ভাত। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের দস্তুর হয়ে দাঁড়িয়েছে। বেশ, আমি এখানে মামলার কথা হচ্ছে, যেহেতু এই মামলা থেকে মাননীয় বিচারপতিরা, আমি বলি না কলকাতা হাইকোর্ট না থাকলে 2 দশক এই প্রতিষ্ঠানে আমার 24 বছর হলো, তার মধ্যে এবিপি আনন্দে 20 বছর, সন্ধ্যেবেলায় খবর নিয়ে আপনাদের সামনে আসতে পারতাম না। ভাবতে পারেন এই সৌম্য যে পোডিয়ামে দাঁড়িয়ে এত কথা বলল, সেই দূরত্বের জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক দলের ওরই মতো একজন মুখপাত্র একটা কথা বলেছিলেন, একটা কেস রেফার করেছেন, বুঝতেও পারিনি। পক্সো ধারা, ভাবতে পারেন তাতে আমার বিরুদ্ধে প্রথম হচ্ছে সেই মুখপাত্রের বিরুদ্ধে মামলা, দ্বিতীয় নাম হচ্ছে সুমন দে, তৃতীয় নাম হচ্ছে এবিপি হাউস। আমি বিশ্বাস করুন এত অবাক, পক্সো যে আমি আমার নিজের 2টো সন্তান, পক্সো মামলা আমি অভিযুক্ত, এবং তাও 2 নম্বর অভিযুক্ত। কলকাতার ইনফ্যাক্ট গোটা দেশের বিচার ব্যবস্থা এবং কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিকে আমার শ্রদ্ধা যে আমি বলছি যে প্রথম শুনানির দিনই এই কেস থেকে আমায় তিনি মুক্ত করে দেন ব্যক্তি সুমন দেকে। কিন্তু আমার প্রশ্ন তা নয়, সেটা হচ্ছে যে তাতে আমার একটা বাক্য ছিল যে ও আইনজীবী পাল্টে যাবে, এই ধরনের কিছু কি করে, মানে ওখানে যদি কোনো পার্টির মুখপাত্র বলেন তিনি কোন কেস একটা বাক্যে রেফার করেছেন, ফিরদৌস অথবা সৌম্য, আমি কি করে বুঝবো? তাতে সব থেকে যেটা কলঙ্কজনক ট্যাবু লাগানোর চেষ্টা, পক্সো ধারায় মামলা করলো, এবং মানে রাজ্যের সেরা আইনজীবীরা, আই রিপিট সেরা, সব থেকে হয়তো কস্টলি আইনজীবীরা দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সওয়াল যে কোনোভাবে ওই পক্সো মামলায় যদি আমায় অভিযুক্ত করা যায়। আবার বলছি, এদেশের বিচার ব্যবস্থা না থাকলে 2 দশক এই চ্যানেলে এবং এই প্রতিষ্ঠানে 24 বছর আমি কাজ করতে পারতাম না। আমি এইখান থেকে খুব পরিষ্কার করে, যেহেতু অনেকগুলো কথা বললো গাঁজা কেস, না গাঁজা কেসটা অবশ্য আমায় এখনও কেউ দেননি, ভবিষ্যতের কথা কিছুই বলা যায় না, কিন্তু অনুব্রত তিনি প্রকাশ্যে গাঁজা কেস দেওয়ার হুমকি দিয়েছেন, হুমকি দিয়ে তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে আজ অবধি আমরা জানি না, কিন্তু এই চিঠি অনুযায়ী আমাদের বলতে হবে পুলিশ সক্রিয়। কি বলেছিলেন অনুব্রত দেখাবো? ছেলেটাকে ওকে অ্যারেস্ট করিয়ে দেন। আর যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকানে যায়, ও বিজেপি করে ওকে অ্যারেস্ট করে দেন গাঁজা কেসে। ভাবতে পারেন যে বকটুই কাণ্ডের পর খোদ মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলছেন সুচপুরের মতো কেস সাজাতে হবে, কেস সাজানো, এবং পুলিশ সেই বাক্য, সেই উপদেশ, সেই পরামর্শ নিশ্চুপে, মানে কোনো প্রতিবাদ ছাড়া হজম করছেন। দেখুন সুচপুরে যেরকম হয়েছিল, সুচপুরের কেসটা দেখে নিন এবং দেখে কেস এমন করে তৈরি করতে হবে পরিবারের লোকেদের কথা, পাড়াপড়শিদের কথা নিয়ে। দেখুন ইংরেজিতে একটা কথা আছে, স্টিচ ইন টাইম সেভস 9।
আমি এখনও মনে করি যে যদি 2013 সালের 17ই জুলাই যখন অনুব্রত মণ্ডল এই রাজ্যের পুলিশ, এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ, এই পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সম্পর্কে বলেন যে কোনো নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, যদি কোনো নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে জ্বালিয়ে দিন, আর যদি কোনো প্রশাসন ভাবেন নির্দলকে সমর্থন করব সেই প্রশাসনের পুলিশের ওপর বোম মারুন, আমি বলছি বোম মারতে। সেদিন যদি ন্যূনতম ব্যবস্থা নেওয়া হতো তাহলে আজকের অনুব্রত ফ্র্যাঙ্কেস্টাইনের দৈত্যের মতো কেউ কেউ উদাহরণ দিচ্ছিলেন, এই চেহারায় আসতে পারতেন না। কি বলেছিলেন অনুব্রত মণ্ডল? সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না। আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়। কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারব। আমি বলছি 2017 সালের 15ই নভেম্বর, খানিকক্ষণ আগে সৌম্য যে ঘটনার কথা বলছিল, একজন ডিএসপি কাশীনাথ মিস্ত্রিকে এরম হাতের ঘড়ি দেখিয়ে বলছেন যে তাণ্ডব লীলা খেলে দেবো, ভয়ঙ্কর খেলা খেলে দেবো, কটা বাজে ঘড়িতে? 4:15, 7টা অবধি সময় দিলাম, 9টার মধ্যে আমি ঢুকে যাব। আইনের রক্ষক যাদের প্রত্যেককে আমরা সম্মান করি, আবার বলছি যারা আপনারা যে কোনো মিডিয়ামে এই অনুষ্ঠান দেখছেন লাইভ, যারা আমরা স্টুডিওতে আছি, প্রত্যেকে কোনো বিপদে পড়লে প্রথম ফোনটা কোনো রাজনীতিবিদকে নয়, কোনো আনারুলকে নয়, আমরা ফোন করব কিন্তু পুলিশকে। সেই বাহিনীর একজন ডিএসপি র্যাঙ্কের অফিসার সম্পর্কে কি মনোভাব পোষণ করেন এই নেতা দেখুন। যে তাণ্ডব লীলা আমি ছেড়ে দেবো, ভয়ঙ্কর ছেড়ে দেবো। কটা বাজে হয়েছে? 8:15। 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। একজনের বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের যাদের মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে একধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে। যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না। 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। সন্ধ্যার ভেতরে যদি অ্যারেস্ট না হয় আমি অন্য ঘটনা ঘটিয়ে দেবো। অথচ এই আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে আমাদের মনোভাব নিয়ে এত অভিযোগ পুলিশের, এই আইন প্রয়োগকারী সংস্থা সম্পর্কে অনুব্রতর মনোভাব নিয়ে কি সত্যি সত্যি কোনো অভিযোগ নেই? সত্যি সত্যি পুলিশ কর্তারা ব্যক্তিগতভাবে বুকে হাত দিয়ে কথা বলতে পারবেন, পুলিশের কর্মী অফিসাররা সব স্তরের বলতে পারবেন এই কথা? আমি জানি না, কিন্তু বারবার রাজনৈতিক সমর্থন পেয়েছেন অনুব্রত মণ্ডল, স্বয়ং মুখ্যমন্ত্রী তার হয়ে সাফাই গিয়েছেন। কি বলেছেন দেখাবো। অনেকে জানেন না উনি যে সুস্থ খুব একটা বেশি নয়, ওর অক্সিজেন কম যায়। কেষ্টর উপর বহুতরা প্রতিবার ইলেকশনে কেষ্টকে নজরবন্দি করে রেখে দিচ্ছে। নজরবন্দি ইজ এ ইলিগাল ক্রাইম, এটা ক্রাইম। এবার যদি করে কেষ্ট, তোমাকে আমি বললাম তুমি এবার কোর্টে যাবে এবং প্রোটেকশন নেবে। পরশুদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? আমি মনে করি কেষ্টরা ভয় পাবে না। একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। একটা কেষ্টর কথাতেই, সেই ঘটনাতে একটা চিঠি, লক্ষ কেষ্টর হলে লক্ষ চিঠি রাখার জায়গা এবিপি আনন্দের অফিসে আছে কিনা আমি জানি না, নিশ্চয়ই খোঁজ খবর নিয়ে ব্যবস্থা করে রাখবো। কিন্তু একা মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলবো? ফিরহাদ হাকিম, তিনি একসময় 2022-এর 5ই নভেম্বর বীরভূমের রামপুরহাট মঞ্চ থেকে বীরভূমের বাঘ বলেছিলেন যে তারা খাঁচায় বন্ধ করে রাখতে পারবে না চিরদিন। অথচ এই ঘটনার পর তিনি বলছেন পুচকে পাচকা একটা নেতা বলে, টিভি না বললে এই অংশ আমি ইন্টারেস্টেডই হতাম না, তিনি বলছেন বিজেপি নেতারা যখন মহিলা সিপাহীকে, একজন কর্নেলকে একজন তিনি মহিলা সিপাহী বলছেন, আমি সেটা যাচ্ছি না, জঙ্গিদের বোন বলেন, আমি বলছি এর বিরুদ্ধে তো একটার পর একটা শো করেছি, এই কথা অন্তত এবিপি আনন্দ টিভি সম্পর্কে বলা যাবে না। যাই হোক, কি বলেছিলেন ফিরহাদ হাকিম, আগে কি বলেছিলেন, এখন কি বলছেন পাশাপাশি। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া করছে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে। এখন বিজেপির নেতারা একজন মহিলা সিপাহীকে টেরোরিস্টের বোন বলে, তখন আপনাদের টিভি চুপ করে থাকে। আর যখন এই একটা পুচকে পাচ্চা একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট।